Just type city space 92125 and send it to 3123. ব্যাস এই টিউনটি আপনার হবে। ওকে, সো নিয়ম কানুন গেল, SMS করার নিয়ম বললাম, ইমেল করার নিয়মও বললাম। এখন চলে যাই ঘটনায়। এবং আমি যেটা শুরুতেই বলেছি যে অনেকের পক্ষেই এখানে এসে ঘটনা শেয়ার করা সম্ভব হয় না। সো আমি সেই ঘটনাটি, যে ঘটনাটি এখন পড়তে যাচ্ছি, তিনিও এখানে উপস্থিত হতে পারেননি। সো আমি সেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি। আর আরেকটা কথা বলি, আজ গত সপ্তাহে আমি যে ঘটনাগুলো আপনাদের কাছ থেকে পেয়েছি, খুব ভালো ঘটনা পেয়েছি। আমি চাই যে প্রতি সপ্তাহে এরকম ধরনের ঘটনা আমরা পাবো আশা করছি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অন্য কেউ কোনো একটা সময় হয়তো ঘটনাটা শেয়ার করেছিল, সেটা হয়তো কোনো মানে আগে হয়ে গেছে, এরকম টাইপের ঘটনা পাঠালে আমাদের বিপদ হয়ে যায়। আপনারা অনেকেই কিন্তু ভালো ঘটনা পাঠান, আমরা জাস্ট নিতে পারি না এই কারণে যে এই ঘটনাটা এর আগে কেউ একজন হয়তো এই টাইপের ঘটনা বলে গেছেন। এমনিতেই তো আমার অনেক বদনাম যে আমরা অনেক সময় শুনি যে না ভাইয়া আরেকটু ভয় চাই, আমাদের প্রতিদিন পরীক্ষা দিতে হয়। বাট আমরা হ্যাপি আপনি যতটা আগ্রহ নিয়ে ঘটনাটি পাঠাচ্ছেন, আমি ঠিক ততটা আগ্রহ নিয়ে আপনার ঘটনার জন্য অপেক্ষা করে বসে আছি। সো সেই বিষয়টি একটু খেয়াল রাখবেন। আমরা চলে যাচ্ছি ঘটনা। ঘটনাটি আমার এক বন্ধুর এবং তার মুখ থেকেই শোনা। ঘটনাটি বেশ আগের, প্রায় 15-16 বছর আগের। সে তখন কেবল নতুন একটা 2য় শ্রেণীর সরকারি চাকুরিতে যোগ দিয়েছে এবং পোস্টিং জয়দেবপুর উপজেলা সদরে শিবপুর নামক স্থানের কাছে, এবং সে তখন সদ্য বিয়েও করেছে। সেই সময় ওই সব এলাকায় জনবসতি অনেক কম ছিল এবং বাসা ভাড়া দেবার চল তেমন শুরু হয়নি। মোটামুটি অফিসের বাকি সবাই স্থানীয় ছিল, কিন্তু সে ছিল বহিরাগত। তাই বউ নিয়ে সে মুহূর্তে বাসা না পাওয়ায় তাদের অফিসের 2য় অফিসার সাহেব তাদের এক আত্মীয়ের বাড়িতে কিছুদিনের জন্য থাকতে দেন তাদেরকে, এবং তারা রাজি হয়। এবং ওনার ওই আত্মীয়রা তখন কেউ ওই বাড়িতে ছিল না, কেন জানি দেশের বাড়িতে থাকতো বা সে সময় ছিল। বাড়িটি ছিল দোচালা, টিন শেড, 2টা থাকার ঘর আর একটা রান্নাঘর, বাইরে উঠান, কিছু এলোমেলো ফুল ফলের গাছ। আমি নিজেও 2বার গিয়েছিলাম সেই বাড়িতে। বেশ ছিমছাম, সুন্দর, নিরিবিলি, এবং আশেপাশে তখন তেমন বাড়িঘর হয়নি। ফাঁকা ফাঁকা এলাকা, দূরে বড় একটা খাল ছিল, খালের ধারে একটা অনেক বড় পুরনো হিন্দু মন্দিরের ভগ্নাংশ। এখন আছে কিনা জানি না। বিকালে যখন ওই খালের পানিতে সূর্য ডুবতো, অসাধারণ লাগতো, এখনো মনে আছে। যাই হোক, তারা সেই বাড়িতে উঠলো এবং ভালোই থাকতে লাগলো। শুধু একদিন রাতে একটা অস্বাভাবিক ঘটনা ঘটলো, যেটার কোনো ব্যাখ্যা ছিল না, আজও নেই। ঘটনাটা শুধু একদিনই ঘটেছিল। এরপর তারা আরো দীর্ঘদিন ওই বাড়িতে ছিল, কিন্তু আর কখনোই কোনো কিছু ঘটেনি। ঘটনা ছিল এরকম: একদিন রাতে তারা স্বামী স্ত্রী ঘুমিয়েছিল এবং ওই দিন বেশ গরমও পড়েছিল। 2 রুমের মধ্যে তারা ভেতরের রুমে থাকতো এবং আরেকটি রুমে একটা খাট বিছানো ছিল, মেহমান আসলে থাকতো। আর সাধারণত ওই রুমে একটা ডিম লাইট জ্বালানো থাকতো। কি কারণে জানি ঘটনার রাতে আমার বন্ধুটির ঘুম ভেঙে যায় এবং দেখে যে পাশের রুমের ডিম লাইটের বদলে খুব উজ্জ্বল আলো জ্বলছে আর অনেক লোকজনের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে, এবং কেমন একটা মৃদু গমগম আওয়াজ আসছে। মাদ্রাসার ছেলেরা একসাথে কোরআন পড়ার সময় যেরকম আওয়াজ হয়, ঠিক তেমন। বন্ধুটি মন্ত্রমুগ্ধের মতো বিছানা ছেড়ে উঠে পাশের ঘরে গেল এবং দেখল যে ওই ঘরের বিছানার চারপাশে সাদা কাপড় পরা, মুখগুলো ঢাকা অনেকগুলো নারী পুরুষ দাঁড়িয়ে আটের দিকে চেয়ে কি যেন দেখছে আর গুনগুন করে কি যেন বলছে, অথবা দোয়া জাতীয় কি যেন পড়ছে। কিন্তু কেন যেন কারো মুখ পুরোপুরি দেখা যাচ্ছিল না। আমার বন্ধুটির কৌতূহল হলো এবং সে ওই রুমের দিকে এগিয়ে গেল এবং দেখল যে খাটের ওপর একটা লাশ শোয়ানো। লাশটার 2 নাকের ফুটোয় তুলা গোঁজা, এবং সবাই সেই লাশের দিকে তাকিয়ে আছে। এবং সে আরো অবাক হয়ে গেল যখন দেখল যে লাশটা তার নিজের, মানে আমার বন্ধুর। সে ভয় পেয়েছিল কিনা সেই বোধ শক্তিও মনে হয় তখন তার ছিল না, কিন্তু সে মন্ত্রমুগ্ধের মতো তার, অর্থাৎ ওই লাশটির দিকে চেয়েছিল। কতক্ষণ পরে জানি না, হঠাৎ তার পিঠে কারো স্পর্শ, এবং তারপর সে সংবিত ফিরে পেল এবং দেখলো যে তার স্ত্রী তার পিঠে হাত রেখে পেছনে দাঁড়িয়ে আছে আর জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। সে কোনো উত্তর দিতে পারল না, শুধু সামনের দিকে তাকিয়ে দেখে যে কিছু নেই, কোনো মানুষ নেই, আলো নেই, বিছানা শূন্য,
সেই ডিম লাইটটাও জ্বলছে। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু পরদিন সকালবেলায় সে দেখলো যে ওই খাটটার ওপর সেই লাশের নাকে সে যে তুলা দেখেছিল সেই তুলোগুলো পড়ে আছে। ঘটনাটা এখানেই শেষ। থ্যাংক ইউ আমাদেরকে এই ঘটনাটা পাঠানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি অলরেডি অনেকগুলো SMS চলে এসছে আমাদের কাছে। সেই SMS গুলো আমরা পড়ে ফেলতে চাই, এবং আপনারা যারা SMS পাঠাচ্ছেন বা এই মুহূর্তে যারা জয়েন করলেন তাদেরকে বলি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। বৃষ্টি আমাদেরকে নবাবগঞ্জ থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন তার কাছে অনেক ভালো লাগছে। লিমন আমাদেরকে বলেছেন যে ভূত FM কেন ফ্রাইডেতে হয়, যদি আপনাদের সত্যিই ভালো লাগে, আমরা যদি প্রচুর ঘটনা পাই, তাহলে এটা অবশ্যই ফ্রাইডে ছাড়াও আরো অন্য কোনো দিনে হতে পারে। ইথিকা আমাদের SMS করেছেন কথা অনেক ভয় লাগছে লিখেছেন। সাদাদ আহমেদ আমাদের SMS করেছেন। সঙ্গীতা রাহাত মাহমুদ খুলনা থেকে SMS করেছেন। ফিরোজ আমাদের SMS করেছেন ওয়াবদা থেকে। এছাড়াও রিয়াজ হোসাইন আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি জেসিন বাড়িধারা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি মুক্তি SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি ওয়ালিদ খান, আনিকা মিরপুর থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি SMS করেছেন মুন্সিগঞ্জ থেকে রিজভি আমাদের SMS করেছেন। বিজয় এবং তৌহিদ আমাদের একসাথে SMS করেছেন। আনিকা আমি নামটা অবশ্য পড়েছি একবার, SMS করেছেন। সো আপনি নিশ্চয়ই জানেন যে কিভাবে SMS করতে হবে। আমরা সরাসরি এখন চলে যাব আমাদের এইখানে যে সমস্ত অতিথিরা এসছেন আজকে ঘটনা বলার জন্য তাদের কাছে, এবং তারা একটা কথা বলে নেই যে অনেক সময় আমার মনে হয় যে হ্যাঁ, আপনারা অনেক কষ্ট করেই এখানে আসেন, এবং আমি সেই জন্য নিজেকে ধন্য মনে করি যে শুধুমাত্র ঘটনা আপনাদের সবার সাথে ঘটনা শেয়ার করার জন্যই যারা আসেন এখানে এবং আপনাদেরকে ঘটনা শুনিয়ে যান নির্দ্বিধায়, তারা আসলেই মানে কি বলবো যে অনেক আগ্রহ নিয়ে এখানে আসেন। আমি খুব বেশি রকমের মানে কি বলবো যে খুব বেশি রকমের অস্বস্তিতে পড়ি যখন দেখি যে ঢাকার বাইরে থেকেও কেউ আসতে রাজি হয়, এবং এর আগেও ঢাকা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা এসে শেয়ার করে গেছেন। আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই, সুতরাং জানাতেও চাই না, যে ভাষা নেই সুতরাং জানিয়ে কি লাভ। যাই হোক, আমাদের আজকে যে অতিথিরা এখানে এসে উপস্থিত হয়েছেন তারা এসেছেন খুলনা থেকে। আমি একটু জিজ্ঞেস করিনি, আপনার নামটা একটু প্লিজ বলবেন। রাজু। আপনার নাম রাজু। আপনি কবে এসছেন ঢাকা থেকে? মনে হয় আজকে না কালকে? গতকালকে ঢাকায় এসছি। গতকালকে আপনারা ঢাকায় এসছেন, আচ্ছা ওকে। তো কষ্ট হয় নাই তো রাস্তায়? তা তো একটু হয়েছে। আচ্ছা, হয়েছে, ওকে। আমরা আপনার ঘটনায় চলে যাব। তো এই যে কেমন লাগছে আজকে, তার আগে জেনে নিই যে খুলনা থেকে আসলেন। খুলনা তো রেগুলার আপনারা শুনতেন মনে হয় ভূত এফএম। জি জি। কেমন লাগছে আজকের অনুভূতিটা অন্যরকম। অন্য যে এপিসোড গুলো আমরা শুনি তার থেকে আজকের এপিসোডটা আমার কাছে অসাধারণ লাগতেছে, যে আমি আমার নিজের ঘটনাটা আমি স্টুডিওতে এসে সব লিসেনারদের সাথে শেয়ার করতে পারতেছি। এটা আমার কাছে অনেক আনন্দর। অনেক কষ্ট করে এসছেন, সেজন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ যে আপনি এসছেন। মানে আমি বুঝতেই পারছি যে ভূত এফএম এর প্রতি আপনার ভালোবাসা, যে আপনি খুলনা থেকে এখানে এসে গেছেন, এবং আপনি অনেক আগে ইমেল করেছিলেন বোধহয়। কতদিন আগে ইমেল করেছিলেন আপনি? যে আপনাকে আগে যে ইমেল গুলো করা হয়েছে ওটা বেশ 2-2.5 মাস আগে করা হয়েছে। আমি বলছিলাম এই জন্য যে ঈদের এই এপিসোড সবকিছু নিয়ে আমি গত এপিসোডে আপনাদের বলেছিলাম যে অনেকেরই গল্প, অনেকেরই ঘটনা জমা আছে, সেই ঘটনাগুলো আমরা ধীরে ধীরে তাদের সাথে কমিউনিকেট করবো। আজকে অনেকের সাথে কমিউনিকেট করেছে এবং অনেকে এসছেন আজকে। আমরা আপনার সরাসরি ঘটনায় চলে যাই। জি, আমার যে ঘটনাটা ঘটছে আমার সাথে সেটা আর কি গোপালগঞ্জের একটি গ্রামের আর কি মাদ্রাসার ঘটনা। তো ঘটনাটা এরকম যে আমি ঈদের পরে আমার খালাকে আনতে গোপালগঞ্জে যাই। সেখানে একটি মাদ্রাসায় আমার খালু শিক্ষক, আর মাদ্রাসার কোয়ার্টারে আর কি আমার খালা ওখানে থাকেন। তো আমি যখন আনতে যাই, ঈদের পরের সপ্তাহে আনতে যাই, যাওয়ার পরে খালাদের বাসায় আমি দুপুর বেলা পৌঁছাই। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে রাতে আর কি আমার থাকতে হয় মাদ্রাসায়। খালাদের বাসায় রুম স্বল্পতা থাকার কারণে মাদ্রাসা থাকতে হয়। তখন মাদ্রাসাটা আর কি পুরোপুরি বন্ধ ছিল। বন্ধ থাকায় মাদ্রাসায় আর কি একজন গার্ড ছিল, তার সাথে আর কি আমার মাদ্রাসার একটা হুজুরের রুমে থাকতে হয়। তারপর আমি 10:30টার দিকে খাওয়া দাওয়া শেষ করে ওই রুমে যেয়ে আর কি
শোয়ার জন্য প্রস্তুতি নিয়ে শুই। আমি আর ওই গার্ড দুজনে মিলে কথা বলি। তো আমার চোখে, উনার চোখে, কারো চোখে ঘুম আসতেছিল না। তারপর আমরা 11:30টার দিকে, 12টার দিকে উনি বলে যে দুজনের কারোরই ঘুম আসতেছে না যখন, তখন চলো আমরা মাছ ধরি। যে মাদ্রাসার সামনে একটি মাঠ আছে, মাঠের ওইখানে মানে মাঠে পুকুরের থেকে কিছু পানি আসছে, ওইখানে মাছ উঠছে আর কি। তারপর উনি একটা কোচ নিয়ে বের হয়, কোচটা নিয়ে আমি আর উনি দুইজনে মিলে যাই মাছ মারতে। মাছ মারার পরে বেশ কয়টা মাছ মারি। মাছ মারার পরে তখন রাত 12:30 1টার মতো বাজে। মাছ মারা শেষ হতে হতে অনেক কটা মাছ পাই। তারপর ওই মাছগুলা এখন অত রাতে কি করব, এখন এই চিন্তা করে মাছগুলা একটা পলিথিনের ভিতর করে একটা শপিং ব্যাগে জানলার সাথে ঝোলায়, যে রুমে আমরা আর কি থাকবো রাতে, ওই রুমের জানলার সাথে মাছটা আর কি ঝুলায় রাখছি, যাতে কোনো বিড়াল টিড়াল না নিতে পারে। তাছাড়া রুমে ঢোকার আগে আমি দেখি মাদ্রাসা থেকে আমরা যে রুমে ঢুকবো তার বেশ কিছুদূর আগে অনেক কয়টা বিড়াল, সাদা রঙের একদম ফকফকি সাদা, বেশ কয়টা বিড়াল, আর তাদের ভিতরে একটা কালা বিড়াল ছিল। তো আমি ওনারা বলতেছি যে মাছগুলা যদি রাত্রে এরকম বিড়ালে নিয়ে যায়, তো বলছে না, এত উঁচায় বিড়াল নিতে পারবে না। তারপর আমি আর কি, আমরা দুইজন দুজনের মতো রুমে যে শুয়ে পড়ি। ওই রুমে দুইটা খাট থাকে, একটা খাট থাকে এই পাশে আর একটা এই পাশে। তা আমি এই পাশের খাটটায় শুই। শোয়ার পর প্রায় আধা ঘন্টা আমার ঘুম আসে না, মোড়ামুড়ি করার পরে তারপর আমি দেখি যে এই পাশে যে ফিরে জানলার দিক ফিরে ঘুমাই, দেখি যে ওই যে মাছের ব্যাগটা রাখছিলাম, ওই ব্যাগের সামনে থেকে মানে ব্যাগের পাশ থেকে বিড়াল লাফায় লাফায় যাচ্ছে। লাফায় লাফায় মানে ব্যাগটা ধরার চেষ্টা করতেছে, তো ধরতে পারতেছে না। বেশ 3-4 মিনিট পরে দেখি ব্যাগটা উধাও হয়ে গেছে, ওইখানে ব্যাগটা নাই। তারপর আমি ওই মানে কেয়ারটেকারে ডাকলাম যে আমরা যে এখানে মাছটা রাখছিলাম, সে মাছটা তো পাচ্ছি মানে দেখতেছি না আমি। তা বলতেছে আচ্ছা চলো দেখতেছি আমি। তারপর উনি একটা টর্চ লাইট নেয়, টর্চ লাইটটা নিয়ে উনি আমার সাথে বেরোয়। দুইজনে আমরা একসাথে মাছ খোঁজার জন্য টর্চ লাইট মারি। টর্চ লাইট মারে কোথাও মাছ খুঁজে পাই না। মাদ্রাসার পিছন সাইডে আবার বড় একটা নদী আছে, আর বাথরুমও আছে মাদ্রাসার পিছন সাইডে, এবং বড় একটা নদী আছে। তো আর এই পাশে বাম হাতে একটা মসজিদ আছে, মসজিদের সাথে আর কি পুকুর, আর তার পিছনে একটা কবর আছে আর কি, মাদ্রাসার বড় হুজুরের কবর। তো আমরা এরকম মাছ খুঁজতে খুঁজতে কোথাও পাই না। তো উনি বলে তো কোথাও পাচ্ছি না মাছ, মাছ তো পুরো হাওয়া হয়ে গেছে। তারপর উনি এরকম লাইট মারে মারে কোথাও খুঁজে পায় না। আমি বলতেছি যে আপনার লাইটটা আমার কাছে দেন, আমি একটু দেখি। এই করে মাছ দেখতেছি দেখতেছি আমি পাচ্ছি না। এবার পিছনে দিকে হঠাৎ ফিরে দেখি যে কবরের ওইখানে সাদা পাগড়ি জুব্বা পরে একটা লম্বা চওড়া একটা হুজুর হাঁটাহাঁটি করতেছে। বলি দেখেন ভাই দেখেন, ওইখানে একটা হুজুর কে জানে হাঁটাহাঁটি করতেছে। তখন তো বলে কই কেউ না, তো কেউ নেই। আমি বলছি না আমি দেখছি। বলে ও কিছু না। তারপর আচ্ছা ঠিক আছে, এটা ওইখানে গেল। তারপর আমি লাইট মারতে মারতে হঠাৎ করে একটু মানে বাগানের দিকে লাইট মারি। মারার সাথে সাথে দেখি যে একটা মানুষ শেপে, একটা মানুষ আকৃতি আর কি, একজন ওই মাছ, বড় বড় মাছ ধরছিলাম মোটামুটি, মাছ খাচ্ছে আর গাল থেকে রক্ত পড়তেছে। এই দেখে তো প্রচন্ড ভয় পাই আমি। ভয় পেয়ে দৌড় দিয়ে রুমের দিকে চলে আসি, উনিও আমার সাথে সাথে চলে আসে। তারপর আমি আর কি থরথরে ভয়তে কাঁপি। তা উনি আমাকে বলতেছে কি হয়েছে, কি দেখছো? আমি বলি আমাদের যে মাছ হারাই গেছিল, মাছের ব্যাগতে ওইরকম দেখছে, এরকম একটা মানুষ মাছ খাচ্ছে। বলে বলে তুমি ভুল দেখছো। আমি বলি না এটা আমি দেখছি। বলে না ওটা তুমি ভুল দেখছো। বলে আচ্ছা ঠিক আছে। এরপর রুমে যায়, উনি আমার বলে না এসব কোনো কিছু না, তোমার আর কি দেখার ভুল। তারপর উনি ওনার খাটে শুয়ে পড়ে, আমি আমার খাটে শুয়ে পড়ি। তারপর অনেকক্ষণ মানে আমার তারপরে ঘুম আসে না, উনি ঘুমায় যায় দেখি। দুইজনের মশারি টানা 2 রুমে ঘুমাইছি, মানে 2 খাটে ঘুমাইছি। তারপর আর কি আমার তখন রাত 3টা বাজে। তখন আমার প্রচন্ড আকারে টয়লেট আসে। টয়লেট আসলে রুমের সাথে টয়লেট ছিল। টয়লেটে আমি মানে রাতে যাই, একা একা লাইট জ্বালাই যাই। যাওয়ার পরে টয়লেট শেষ করে যখন বেরোবো, বাথরুমের উপরে একটা ওই যে ফাঁকা থাকে না জানলা মতো, ভেন্টিলেশনের জন্য, হ্যাঁ। তো ওইটার ভিতর থেকে কিরকম যেন একটা শেপ হাত আসে আমার মাথার চুল টানে ধরে। চুল টানে ধরলে আমি তো প্রচন্ড করে ভয় পেয়ে চিল্লা পাল্লা করে আর কি ওনার মশারির পারে, ওনার গায়ের পরে আর কি ঝাঁপ দিয়ে পড়ি আমি। ঝাঁপ দিয়ে পড়ার সাথে সাথে উনি বলে কি হলো কি হলো। তা আমি বলি আমি এরকম বাথরুমে গেছি, যাওয়ার পরে আমার জন্য কে এরকম মাথার চুল টেনে ধরছে। ধরার পরে বলতেছে যে না না এরকম তো হতে পারে না। তা আমি বলি না আমার ধরছে, যে আমার মাথায় আমি ব্যথা পাইছি। বলার পরে বলতেছে হ্যাঁ না না না। তারপরে উনি আমার সাথে একই খাটে বললো আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে ঘুমাচ্ছি। তখন রাত মনে হয় 3:30 বাজে। তো ঘুমানোর পর মানে উনি শুয়ে পড়লো, শুয়ে আমার খাটে উনি শুয়ে গেছে আর কি। আমার তো ঘুম আসছে না, কারণ আমি যা দেখছি মানে প্রচন্ড ভয় পাইছি। আমার তো ঘামতেছি, ঘুমানোর চেষ্টা করতেছি, তাও ঘুমাতে পারতেছি না, রাতও কাটতেছে না। তারপর
উনি আর কি ঘুমায় গেল। ঘুমায় যাওয়ার পরে আমি দেখি যে দরজার কাছে আমার মানে ঘুম আসছে না, দেখি দরজার কাছে কে যেন টক 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 করতেছে, বা আমার মনে হচ্ছে যে রুমের আশপাশে কে যেন হাঁটাহাঁটি করতেছে, রুমের আশপাশে কি হাঁটাহাঁটি করতেছে। এইভাবে আর কি ফজরের আজান হয়ে যায়। তারপর আমার মোটামুটি একটু ঘুম আসে। ঘুম আসার পরে সকালবেলা উনি আমাকে বলে যে তুমি যাবা কখন? আমি বলছি দুপুর বেলা আমার খালাকে নিয়ে আমি চলে যাব। তারপরে উনি বলতেছে যে তুমি রাতে যেগুলো দেখছো হয়তোবা সবগুলো সত্য কি সত্য না আমি জানি না, তবে যে কবরের পাশে যে জিনিসটা দেখছো হ্যাঁ ওটা সত্য। কারণ কি আমাদের মাদ্রাসার বড় হুজুর মারা গেছেন। মারা যাওয়ার পরে অনেকে উনার কবরের ওখানে অনেকেই দেখতে পায়, মাঝে মাঝে, সবাই আবার দেখতে পায় না। তো আমি জিজ্ঞেস করলাম এটা কিভাবে? বলে ওই হুজুরের কয়টা মানে জিন ছিল, উনার ভক্ত জিন ছিল, ওই জিন গুলা আর কি উনার দেখাশোনা করতো, বা হ্যাঁ এরকম উনার খেদমত টেদমত করতো। তারপর আর কি ওইভাবে ওই হুজুরের কবরের ওইখানে এরকম দেখি আমি। দেখার পরে আমি বাসায় চলে এসে আমার খালাদের সাথে জিনিসটা শেয়ার করি। তারপর আমার খালা বলে হ্যাঁ ওইখানে এই টাইপের কিছু জিনিস অনেক সময় দেখা যাবে, ভৌতিক অনেক কিছু হয়। এটা ছিল আমার ঘটনা। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আর সবচাইতে বেশি ধন্যবাদ দিচ্ছি আপনাকে এই জন্য যে অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসছেন, এবং আমি চাইবো যে সবাই যেন তাকে স্বাগত জানান, যারা যেটাকে শুনছেন না কেন সবাই যেন স্বাগত জানান। এবং আজকে আমি ঘটনা শুনতে গিয়ে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম যে আজকে খুলনা থেকে আসার পরে বেশিরভাগ ঘটনা হয়ে গেছে খুলনা ডিভিশনের। আমি ঘটনাগুলো শুনতে শুনতে খুব অবাক হয়ে দেখছিলাম যে একটা অদ্ভুত মিল পাচ্ছি। তো এত কষ্ট করে রাজু এখানে এসছে এবং তার বন্ধু এসছে, সে একটু পরে ঘটনা বলবে। আপাতত আপনাদের কিছু SMS পড়ে ফেলি। SM রনি আমাদের SMS করছেন আমাদেরকে সালমান সিলেট থেকে। SMS করছেন আমাদেরকে শিহাব, এবং তিনি বলছেন রাসেল ভাই হাউ আর ইউ। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি লিজা ওয়ারি থেকে। এবং তিনি বলছেন যে আজকে আমি আচ্ছা কি তারপরে বুঝতে পারলাম, আচ্ছা 2টা পর্যন্ত চা খেয়েছেন এরকম কিছু একটা লিখেছেন তিনি। বিউটি আমাকে SMS করেছেন এবং তিনি বলছেন তার ভয় লাগছে। মাইনুল আমাদের SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে। আমাদের SMS করেছেন নয়ন সেন্দি থেকে, এবং তিনি বলছেন সেকেন্ড ঘটনাটা অনেক ভালো ছিল। অনামিকা আমাদের SMS করেছেন আমাদেরকে তিলোভা, এবং তিনি বলছেন যে মাসুম ভাইয়ের সাথে কি ঘটনা ঘটেছিল বলবে না। আচ্ছা মাসুম ভাই বলবে কিনা ওটা জেনে নিতে হবে একটু পরে। আমি জিজ্ঞেস তো ভুলে গেছিলাম। থ্যাংক ইউ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে কি ঘটনা ঘটেছে। আমরা একটু পরে, আমরা ওটা তো শেষের একদম একদম লাস্টে গিয়ে হবে, তাই না? সুতরাং আরেকবার আপনারা মনে করিয়ে দিন। তমাল আমাদের SMS করেছেন। আচ্ছা মাসুম কিন্তু মাথা নাড়লো একটু আগে, বলতে চায় না, এরকম একটা ব্যাপার আর কি। নাসিম আমাদের SMS করেছেন রসুলপুর থেকে। SMS করেছেন আমাদেরকে পায়েল। SMS করেছেন আনোয়ার এবং আরিফিন। SMS করেছেন আমাদের আচ্ছা আনোয়ার এবং আফরিন, সরি আমি নামটা ভুল পড়ছি, খুলনা থেকে। এবং তিনি বলছেন যে আজকে সবগুলো ঘটনায় তার কাছে ভালো লেগেছে এখন পর্যন্ত। সৌরভ আমাদের SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি সিকিব সানি রাজশাহী থেকে, রাজশাহী তাহিরপুর থেকে তারা SMS পাঠিয়েছেন। এছাড়াও আতিক তুহিন আমাদের SMS পাঠিয়েছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে, এবং তিনি বলছেন আমার কাছে অনেক বাস্তব ঘটনা আছে যা আপনি নিজ চোখে না দেখলে বিলিভ করতে পারবেন না। এই যে ভাই একটা কথা বলে দিলে, নিজ চোখে না দেখলে বিলিভ করতে পারবেন না, এই ঝামেলাতেই তো সবসময় ভুগছি, নিজ চোখে না দেখা পর্যন্ত যারা বিশ্বাস করেন না তাদের নিয়ে সবচাইতে বড় ঝামেলা আসলে। আমি নিজ চোখে বিশ্বাস করি আর না করি, আপনার ঘটনা যদি মানে ভয়ের হয় তাহলে আমি ডেফিনেটলি এনজয় করবো, এই বিষয়ে আমি আপনাকে নিশ্চিত করতে পারি। এছাড়া রোমান্টিক ভূত আমাদের SMS করেছেন আমাদেরকে নাদিয়া। SMS করেছেন পাভেল সাভার থেকে। ইয়াকুব খুলনা থেকে লিখেছেন নাইস স্টোরি ভাই, সব তো স্বজন প্রীতি হয়ে যাচ্ছে কিন্তু এটা এলাকার। শ্রাবণী খুলনা থেকে, বাবা আজকে খুলনার অনেক SMS পাচ্ছি। চাঁদ খুলনা থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি অনেক মিরপুর 6 থেকে আমাদেরকে SMS করেছেন। রানা জয়দেবপুর থেকে। এছাড়াও SMS করেছেন আরাফাত কল্যাণপুর থেকে। আমাদের SMS করেছেন পূর্ণি সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান, বিশেষ করে খুলনা যারা আছেন তারা যদি SMS করতে চান, তাহলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। এবং যারা আজকে খুলনা থেকে এসেছেন তাদেরকে অবশ্যই আপনারা, আমি চাইবো যে উৎসাহ দেবেন, যাতে বাংলাদেশের আরো বিভিন্ন জায়গায় যারা শোনেন এবং যারা ভাবছেন যাবো কি যাবো না, কি করব না, আমাদের ঘটনা সিলেক্ট হবে কি হবে না, তারা অ্যাটলিস্ট ভরসা পাবেন। সুতরাং অবশ্যই তাদেরকে উৎসাহ দেবেন, এবং আপনারা যদি বলেন তাহলে ডেফিনেটলি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সবাই এসে ঘটনা বলতে উৎসাহিত হবে। আমার কথা না হলেও আপনার কথায় নিশ্চয়ই আসবে। সিমিন খুলনা থেকে SMS করেছেন, লিখেছেন থ্যাংক ইউ ভূত FM, এবং তারা বলছেন যে এটা তার কাছে অনেক ভালো লাগছে তার SMS পড়ে, আমি বুঝতে পারছি। এনিওয়েজ আমরা চলে যাবো একটা ছোট্ট ব্রেকে। এরপরে একটা বড় ঘটনা রয়েছে, সেই জন্য একটা ছোট ব্রেক নিতে হবে আমাদেরকে, এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফুর্তি
FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 12টা বেজে 26 মিনিট, এবং আমি আপনাদেরকে আরো একবার বলবো সাউন্ডটা বাড়ান, রেডিও ফুর্তি বাজান, কারণ চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। যাই হোক, আমাদের সঙ্গে আমরা একটু আগে বলছিলাম যেটা ছোট ব্রেকের পর আবারও ফিরে আসবো, একটা বড় ঘটনা আছে। এবং আমি যেটা বলছিলাম যে আমি 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 একটা SMS না পড়ে পারছি না, আসলে SMS এখন পড়তে চাচ্ছিলাম না, তারপরে পড়ি। ডক্টর রেজওয়ান আমাদের বলেছেন যে টুডে ইজ খুলনা ডে। ওকে, হ্যাঁ, খুলনা ডে অ্যাট ভূত এফএম। হ্যাঁ, আজকের ডেটা খুলনা ডে বলা যেতে পারে। এখন যিনি এসছেন আমাদের সঙ্গে, আমি তার নামটা আগে একটু শুরুতে জেনে নিই, যে আপনার নামটা প্লিজ একটু বলবেন। জেমস সালাউদ্দিন। সালাউদ্দিন, আপনি মিস্টার সালাউদ্দিনও কিন্তু আজকে আমাদের এখানে পার্টিসিপেট করছেন। তিনি আসছেন ফার্মগেট থেকে, বাট আপনার হোম ডিস্ট্রিক্টটা কোথায় একটু বলুন। সাতক্ষীরা, রাইট। সো আজকে খুলনা থেকে আমাদের অতিথিরা এসছেন, একদম সরাসরি খুলনা থেকে। এখন যিনি এসছেন সাতক্ষীরা থেকে, অ্যান্ড আই ডিডন্ট নো যে আপনি আপনার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরায়, বাট আমি এই জন্য আপনাকে একটু আগে জিজ্ঞেস করলাম, এবং আপনার ঘটনা শুনে মনে হচ্ছে যে আপনার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরায়। এটা আসলে কোনো মানে এটা একটা ইনসিডেন্ট, এটা মানে কোইন্সিডেন্ট হতে পারে, এটা মানে এটা কোনো ইনসিডেন্ট না আর কি। যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন একটা আপনার ঘটনাটা শুনবো, এবং আপনার ঘটনাটা ঘটেছে সাতক্ষীরায়। সো আপনার ঘটনাটা আমরা শুনি। আমার ঘটনাটা বেশ আগের, 1991 সালের দিকের। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। তো ঘটনাটা এখন আমাদের বাড়িটা যেখানে অবস্থিত, এই বাড়িটার উত্তর পাশে একটা পুকুর আছে আমাদের নিজেদেরই, সেটা সান্দিয়া, এবং বেশ পুরাতন পুকুর, অনেক আগের। আর এই পুকুরটার উপরে মানে পার হলেই উত্তর দিকে আরো যদি আপনি 300-400 গজ যান, তাহলে একটি শ্মশান ঘাট আছে, মহাশ্মশান। এটাও অনেক আগের, এবং আমাদের টোটাল উপজেলার মধ্যে একটি মাত্র এই শ্মশান ঘাট। সমস্ত উপজেলার মানুষ, হিন্দুদেরকে এখানেই শেষ দাহ করা হয়। এবং আমার বাড়ির পশ্চিম পাশ দিয়ে একটি নদী গেছে, নদীটার নাম বেত্তারাবতী। নদীটা আগে বেশ খরস্রোতা ছিল, এখন একটু মরামত হয়ে গেছে, এবং ওই শ্মশান ঘাটের পাশ দিয়ে সোজা উত্তর দক্ষিণ হয়েই এই নদীটা গিয়েছে। আবার ঠিক শ্মশান ঘাটটার পাশেই আছে একটি বড় বট গাছ। আর আমার বাড়ির পূব পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে, রাস্তাটি খুব চিকন রাস্তা। আগে, এখন বেশ হয়তো পাশাপাশি 2-3 জন যেতে পারবে, আগে এখান থেকে মাত্র 1 বা 2 জন অনেক কষ্ট করে যেত, খুব চিকন পথ। এবং আমার বাড়ি থেকে একটু দূরে গেলে ওই পথের পাশেই আমাদের গোরস্থান অবস্থিত, এবং সোজা চলে গেছে রাস্তাটা ঠিক ও নদীর প্যারালালেই উত্তর দক্ষিণেই। তো শ্মশান ঘাটের ওখানে রাস্তাটার ডিস্টেন্স এরকম যে শ্মশান ঘাট থেকে রাস্তাটা 100 গজ বা 150 গজ এরকম ডিস্টেন্স, কিন্তু টোটাল রাস্তাটা প্রায় আধা কিলোমিটারের মতো পার হয়ে আমাদেরকে মূল বাজারে যেতে হয়। মেন যে রাস্তাটা আছে সেটা অনেক ঘুরে যাওয়ার কারণে মানুষজন এখান দিয়ে যায়। তবে চিকন রাস্তাটা এত জঙ্গল ছিল আগে, দেবদারু গাছ, আম গাছ, মানে বিভিন্ন ধরনের গাছ, যে দিনের বেলাও মানুষ যেতে এখান থেকে ভয় পেত, এরকম ছিল। এবং শুনেছি অনেক আজব আজব কাহিনী নাকি এখানে ঘটেছে মানুষের, যেখানে মানুষ সহজে একা একা কেউ যেত না, যেতে গেলে ভয়ে গা ছমছম করত। তো আমার যে ঘটনাটি ঘটেছিল তখন এই সময়, যে ওই সময় আমার মামাতো ভাই, উনি ভারত থেকে এসেছিলেন, ওর নাম মোস্তফা। তো উনি এসেছিলেন ঠিক দুপুরের দিকে আমাদের বাড়িতে। উনি কোনো এক কারণে ভুলে গিয়েছিলেন আমাদের বাড়িতে মিষ্টি আনতে। তো বিকালবেলার দিকে উনি চিন্তা করছেন যে ফুফার বাড়িতে আসলাম, মিষ্টি না নিয়ে আসলাম। তো উনি বাজারে গেলেন, কলার বাজারটা বেশ দূরে, উনি ওখানে ছাড়া মিষ্টি পাওয়া যেত না তখন। তো উনি বিকালের দিকে গিয়েছেন, গিয়ে রাত 8টা-9টার দিকে উনি ফিরছেন। উনি একা একাই ফিরছিলেন, এবং ওই চিকন পথ দিয়ে উনি ফিরছিলেন। একা একা আসার সময় ঠিক শ্মশানঘাট সোজা, অর্থাৎ বটগাছ সোজা যে রাস্তাটা, ওই পর্যন্ত যখন উনি এসছেন, উনি হঠাৎ শুনতে পান যে বটগাছের ওদিক থেকে একটা মহিলা কণ্ঠ ওনার নাম ধরে রাখছে, মোস্তফা। তো উনি একেবারে মানে হঠাৎ করে এরকম অচেনা জায়গায়, উনি এই জায়গার কেউ না, আবার এত রাতে হঠাৎ করে ওনার নাম ধরেই ডাকছেন, একটা মেয়ে লোক, আবার শ্মশান ঘাটের ওদিক থেকে বটগাছের মধ্যে থেকে উনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন।
দাঁড়ানোর পরেই তাকিয়ে দেখেন যে বটগাছটার ভিতর থেকে সাদা শাড়ি পরা একটা মহিলা বেরিয়ে আসছে। উনি খানিকটা ভয় পেয়ে গেলেন। তো মহিলাটা সোজা চলে এসেই ওনার কাছে বললেন যে মিষ্টি দে। মিষ্টি দে বলে ওনার কিছু বলার আগেই ওনার হাত থেকে মিষ্টির প্যাকেটটা নিয়ে উনি আবার সেই মহিলাটা চলে গেল বটগাছের দিকে। এই যখনই মহিলাটা হাঁটা শুরু করলো তখনই ওনার মানে খানিকটা সেন্স ফিরে আসার মতো, এরকম যে হঠাৎ করে হতচকিত হয়ে গেছে। তখন প্রচন্ড ভয় পেয়ে একটা দৌড়ে একেবারে আমাদের বাড়ি পর্যন্ত, উঠান পর্যন্ত চলে এসে উনি চিৎকার করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলেন। তো আমরা সবাই বেরিয়ে আসলাম। আর একটু বলে রাখি যে আমি আসলে ছোটবেলা থেকে খুব ডিস্ট্রয়েড এবং খুব সাহসী। আমার সাধারণত ভয়টাই করে না, এবং আমি এবং এই ঘটনা যখন ঘটেছিল তখন আপনি বেশ ছোট ছিলেন, 91 না? হ্যাঁ, আমি তখন 91, আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পড়ি। আমি এমনি ছোটবেলা থেকে সাহসী, আর ভূত তো সহজে আমি বিশ্বাস করতাম, কেউ বললে উড়িয়ে দিতাম। তো সবাই মিলে আমরা ওই রাতে বেরিয়ে ওনার গায়ে ওই মাথা টাথা পানি টানি দিয়ে করলাম। তো রাতে আর কিছু করলো না কেউ। পরের দিন আমাদের বাড়ির পাশে যে ওঝা ছিল ওনাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর উনি অনেক ওনার ওই সাথে একজন তুলরাশি থাকে বলে, ওনাকে দিয়ে উনি জিন হাসিল করালেন। ওই জিন বলছে যে এরকম একটা মহিলা জিন তার পিছু লাগছে, মিষ্টি আনছিল, এই জন্য মিষ্টি চাষে খাওয়ার জন্য নিচ্ছে। তো আমি এটা শুনে খানিকটা তাচ্ছিল্য করে বললাম, জিন টিন কোথায়, কি ফালতু, জিন পারলে আমার ঘরে লাগুত, আমার কাছে আসুক, আমার সামনে আসে না কেন। তো এরকম বলে বাড়ির লোকজন সব করছে যে এভাবে বলবি না, এভাবে বলা ঠিক না, এভাবে করিস না। তারপরেও আমি অনেক তাচ্ছিল্য করেছি, করার পরে অ্যাজ ইউজুয়াল চলছি। তো ওই দিন রাতে দিনের ঘটনা ঘটলো, আমি রাতে গেছি মানে বিকালের দিকে কলারোয়াতে বাজারে। তো রাতে ফিরতে আমার 10টা-11টার মতো বাজছে। তো ওই পথ দিয়ে যখন আসছি, বটগাছের ওখানে আসার সময় হঠাৎ একটু মনে হলো যে কালকে তোর আমি দেখছিল কিছু ঘটে কেন। তো দেখলাম কিছু না, আমি তো এমনি সাহসী আছি। তো বটগাছ পার হওয়ার মতো অবস্থা, এরকম সময় দেখি একটা কালো কুকুর ওই বটগাছের ওই পাশ দিয়ে, অর্থাৎ শ্মশান ঘাটের ওই দিক থেকে, দুই পাশে তো রাস্তার বাগান, ডান পাশ যত আমার ডান পাশ ছিল ওখান থেকে বের হয়ে বাম দিকে চলে গেল। তো আবার তখন চাঁদনি রাত ছিল, আমি স্পষ্ট সব দেখতে পেলাম। তো আমি আজ ইউজুয়াল স্বাভাবিক হয়ে হেঁটে চলে আসছি। আর কিছু দূর যখন চলে আসলাম তখন দেখি একটা সাদা বিড়াল ঠিক ডান পাশ থেকে আবার বের হয়ে বাম দিকে ছুটে চলে গেল। তারপরেও আমি হেঁটে চলে আসলাম স্বাভাবিক, কি মনে নর্মাল কিছু। এবং আমি যে আগে বললাম যে আরো কিছু দূর আসলে আমাদের পারিবারিক গোরস্থান পড়ে, ওই পর্যন্ত যখন এসলাম, আসার পরে আমাদের গোরস্থানেও কিছু বাগান আছে, সব জায়গায় বাগান, পুরো এলাকাটা একবারে বাগানে ঠাসা ছিল। তখন দেখলাম যে একটা বড় আলো উপর থেকে এসে ওই বাগানের মধ্যে পড়ে নিভে গেল। তো তখন কাছে আমার কাছে এটা খানিকটা অস্বাভাবিক লাগলো, মনে হলো উল্কাপিণ্ড, কিন্তু উল্কাপিণ্ড তো এইভাবে পড়ে না আসলে। তো আমি ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে একবার চিন্তা করলাম যে আমি কি যাবো ওই আলোটার কাছে গোরস্থানের মধ্যে, ওখানে কিছু পড়ে আছে কিনা। তারপর মনে হলো না, দরকার নাই, না বলে আমি ফিরে জাস্ট বাড়ির দিকে মুভ করব। মুভ করতে দেখি যে বিড়ালটা একটু আমাকে আগে আমার সামনে দিয়ে পাঁচ হয়ে গেল, ক্রস করলো, ওই বিড়ালটাই আমার থেকে 10-12 হাত দূরে দাঁড়িয়ে আছে, ওই সাদা বিড়ালটা আমার বাড়ির দিকেই। তো আমি এবার একটু অবাক হয়ে গেলাম বিষয়টা কি। তো আমি এবার হাঁটা শুরু করলাম, হাঁটলেই দেখি বিড়ালটা আমার সামনে সামনে হাঁটে। আমি আরো অবাক হলাম। তারপরে আমি একটু স্লো করা হাঁটা শুরু, এবং আমি স্লো করলে বিড়ালটাও স্লো করে হাঁটে। আমরা ফার্স্ট হাঁটা শুরু করলাম, বিড়ালটাও জোরে হাঁটে, মানে হাঁটছে মানে কি আমার আগে আগে, আমি যে পথে দিয়ে যাবো সেদিকে সে হাঁটছে আমার বাড়ির দিকে। তো কিছু দূরে এবার আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গেলে দেখি যে বিড়ালটাও দাঁড়িয়ে গেছে। আবার হাঁটা শুরু করলাম, বিড়ালটাও আবার হাঁটে। সামনে এসে যখন আমাদের যে মোড়টা, অর্থাৎ মেন যে রোডটা থেকে একটু ডান হাতে নেমে আমার বাড়িটা, তো ওখানে আসার পর আমি চিন্তা করলাম দেখি বিড়ালটা কি করে, দেখি বিড়ালটা ডান হাতে ঘুরে আমার বাড়ির দিকেই যাচ্ছে। এরপরে আমি ফলো করে হাঁটতে থাকলাম যে দেখি কি হয়। এরপর এসে যেমন উঠান পর্যন্ত যখন আসলাম, হঠাৎ থেকে আমাদের এলাকার বিদ্যুৎ অফ হয়ে গেল। তো আমি বিদ্যুৎ কারিগরি ত্রুটিটা হতেই পারে, ওখান থেকে হয়তো অফ করে দিয়েছে। তো বিড়ালটা সেইভাবে হাঁটতে থাকছে,
এবং আস্তে আস্তে আমার ঘরের বারান্দায় উঠছে। আমাদের ঘরটা এরকম যে লম্বা অনেকগুলো ঘর, এবং শেষ ঘর যেটা উত্তর পাশে পুকুর পাড়ের দিকে যে ঘরটা, ওই ঘরে আমি থাকি। তো আমি গিয়ে আমার ঘরে যখন বারান্দায় উঠছে, বিড়ালটা উঠে দরজার এক পাশে গিয়ে একটু দূরে বসে আছে। তো আমি আমার ঘরের দরজার তালা খুললাম। খুললে আমি দেখছি যে বিড়ালটা কি করে, দেখি দরজা খুলে দিতে দেখি বিড়ালটা উঠে গিয়ে দেখি আমার পড়ার টেবিলের উপরে বসছে। তখন আমি চিন্তা করলাম, এটা তো আমাদের বাড়ি কোনো বিড়াল না বা পোষা বিড়াল না, এটা কিভাবে হলো? আমি আস্তে আস্তে গিয়ে বিড়ালটা ধরলাম, দেখলাম যে বিড়ালটা কোনো শব্দ করে না, কিচ্ছু করে না। আমার ধরলেও কিচ্ছু বললো না। আমি বিড়ালটা কোলে করে নিয়ে বাইরে গেলাম, একটা ঝুড়ি আনলাম, এনে বিড়ালটা চাপা দিলাম আমার exclusively ঘরে। on এবার বাড়ি থেকে arthanas.com. আস্ত ইট এনে ওই ইট দুটো আমি ঝুড়ির উপরে দিয়ে দিলাম, দিয়ে দেখি বিড়ালটা আসলে কোনো ঘটনা ঘটে কিনা। এবং তারপরে রাত অনেক হওয়ার কারণে আমার মা আমার ঘরে খাবার রেখে দিয়েছিল। তো আমি আর কাউকে না ডেকে, কাউকে কিচ্ছু না বলে আমি খেয়ে শুয়ে পড়লাম। লাইট নিভিয়ে দিলাম, দিয়ে শুয়ে পড়লাম। শুয়ে পড়ে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠছি, আমি ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখলাম যে ঝুড়িটা যেভাবে রাখছিলাম সেভাবে আছে। আমি বললাম তাহলে আর কোনো বিষয় না। কিন্তু উঠে ইটটা ফেলে ঝুড়িটা উঁচু করে দেখি, না, বিড়ালটার মতো নেই। এটা আমার কাছে একটু অবাক হয়ে গেলাম যে বিষয়টা কি, বিড়ালটা গেল কোথায়? কিন্তু আমি কাউকে এটা শেয়ার করলাম না, এই কারণে যে আমি ওই যে সবাইকে বলতাম যে আমি সব বিশ্বাস করি না। এখন যদি বলি তাহলে উল্টো বলবে যে জেন তোমাকে, তুমি তো বিশ্বাস করো না, এবার দেখো তোমার কাছে দেখায় দিল। তো আমি কিছু বললাম না, না বলে পরদিন আবার বাজারে গেলাম এবং একটু রাত করে ইচ্ছা করে আসলাম, রাত 10টার দিকে, যে দেখি আজকে কোনো ঘটনা ঘটে কিনা। তা আসার পথে শ্মশান ঘাটে ওখান থেকে চিন্তা করতে করতে আসলাম, কিন্তু টোটাল বাড়ি পর্যন্ত আসলাম, কোথাও কোনো ঘটনাই আর ঘটলো না। তাই আমি বললাম তাহলে তো এটা কোনো, আজকে কোনো ঘটনা ঘটলো না, তাহলে তো মনে হয় আর তেমন কিছু না। কিন্তু গতকালকে ঘটনাটা নিয়ে একটু মাথার মধ্যে আছে। তো আমাদের বাড়ির পিছনে যে নদীর ধারে আমাদের একটা পুরাতন তাল গাছ আছে, বেশ বড়, এবং বড় বড় তাল হয় তাতে। এবং এই ঘটনাটা যে ঘটছে তখন ভাদ্র মাস, তাল পাকছে। তো আমার অভ্যাস আছে যে বাড়িতে গেলেই রাত হলে রাতে আমরা তাল কুড়াতে যাই। তাই বললাম অনেক রাত হয়েছে, একটু তাল তলা থেকে ঘুরে আসি, দেখি তাল পাই কিনা। তো আমাদের তাল গাছটা এরকম যে বাড়ির পিছনে বাঁশঝাড়ের পরে নদী, এবং ওখান থেকে একটু নিচু হয়ে নদীর চর হয়, যেখান থেকে দাঁড়ালে তাল গাছের উপর অংশ দেখা যায়, নিচু অংশ দেখা যায়। তো আমি ওই বাঁশঝাড়ের নিচ দিয়ে যাচ্ছি, ঠিক বাঁশঝাড় যখন পার হব, ওই সময় একটা তাল পড়ার শব্দ হলো জোরে। তো আমি খুব উৎসাহী হলাম যে তার একটা তাল পড়ছে, আমি তাল পাবো। বাঁশঝাড়ের গোড়ায় গিয়ে যখন নিচের দিকে নামবো, এ সময় দেখি আমার থেকে হাত বিশেক দূরে একটা সাদা শাড়ি পরা মহিলা হেঁটে যাচ্ছে তালতলার দিকে। তো আমি ডাক দিলাম যে কে যাচ্ছ, তাল কুড়াতে যাচ্ছ নাকি, কে? কিন্তু কোনো রিপ্লাই আসলো না, মানে কোনো উত্তর আসলো না। তখন আমি দাঁড়িয়ে গেলাম, কিন্তু সে মহিলাটা হাঁটতে হাঁটতে তাল গাছের দিকে যাচ্ছে। দাঁড়িয়ে গিয়ে আমি ফিরে চলে আসলাম, একটু আমার গায়ের মধ্যে যেন কেমন মনে হলো। ফিরে এসে আমি কাউকে কিছু না বলে, আমার এক চাস্তো ভাই আছে আমজাদ, ওকে বললাম যে আয় তো তাল কুড়াতে যায়, একটা লাইট নিয়ে। টর্চ নিয়ে আমি আবার ফিরে গেলাম, ওই তালতলার দিকে দুইজন যাচ্ছি, এবং গিয়ে দেখলাম যে তালতলায় কোনো তালও নাই বা কোনো মানুষও নাই। এবং একটা যে ওই তালতলায় যাওয়ার একটি মাত্র পথ বাঁশতলা দিয়ে, যে অন্য কোনো পথ দিকে বেরিয়ে আসবে এরকম না। আর অত রাতে একটা মহিলার পক্ষে একা একা যাওয়া একটু কঠিন কাজ নদীর চরে। তো আমি আমজাদকে কিছু বললাম না, এটাও কোনো ঘটনা কাউকে শেয়ার করলাম না। আমি রাতে ঘুমিয়ে পড়লাম। তারপরে 2-3 দিন আর কোনো কিছু ঘটলো না। তো এর মধ্যে ঘটলো কি, 2-3 দিন পরে আমাদের ওই নদীতে গাবানি লাগে বলে, যেটা যে ওই মাছ খুব পাচ্ছে মানুষ, হাতড়িয়েই ধরে। অর্থাৎ নদী তখন খুব খরস্রোতা ছিল, এবং ওই মেলে হতো প্রচুর, যেগুলো মেলে বলে, অর্থাৎ ওই যে বিছানা তৈরি করে যে গাছ দিয়ে, সেগুলোকে মেলে বলে। এবং এই নদীর চরে প্রচুর হতো, এই মেলের গুড়ায় গুড়ায় অনেক মাছ পাওয়া যেত খুব ভোর রাতের দিকে। ওই গাবানি লাগে, মাছগুলো নরম হয়ে এসে ওর গোড়ায় দাঁড়াতো। তো আমাদের এলাকার অনেকে মাছ ধরে, আমার চাস্তো ভাইরাও বেশ মাছ ধরছে। তো আমার মা কয়েকদিন খুব বলছে তুই একটু মাছ ধরতে যেতে পারিস না, ওরা ধরে নিয়ে আসছে তোর চাস্তো ভাইরা, দেখ কিছু একটু মাছ ধরতে পারিস না। তো আমি ওই দিন আমার এক চাস্তো ভাই আলাউদ্দিন, ওকে বললাম যে আজ রাতে তুই আমাকে ডাকবি, সব সময় যে আজকে ডেকে নিয়ে যাবি, আমি আজকে মাছ ধরতে যাবো তোদের সাথে। তো বলতে আচ্ছা ডেকে নিয়ে যাবো। আমি শুয়ে পড়লাম আজ ইউজুয়াল। মাঝরাতে হঠাৎ আমি আলাউদ্দিন ডাক শুনলাম যে আই বেরিয়ে মাছ ধরতে যাবো। তো আমি বেরিয়ে প্যাকেট নিয়ে বেরিয়ে গেলাম ওর সাথে।
আমি ওই বাঁশবাগানের রাস্তা দিয়ে তালতলা দিয়ে যখন নদীর চরে গেলাম, গিয়ে দেখি যে অনেক লোক নদীর ওপারে সব ওই হাতড়ি মাছ ধরছে নদীর ওপারে, বেশ 10 হাত 5 হাত দূরে 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 অনেক। এবং দক্ষিণ দিকে অনেক লোক আছে, উত্তর দিকে কোনো লোক নাই। তো ওইটা আমার ঠিক ইয়ে হয়নি যে লোক নাই কেন বা কিছু, এরকম কোনো চিন্তা হয়নি। আমার সাথে আমার স্বাস্থ্য ভাই আছে, তো আমাকে বলছে যে তুই এক কাজ কর, দুইজন একদিকে না গিয়ে তুই উত্তর দিকে যা, আমি দক্ষিণ দিকে যাই। তো আমি নামে চলে গেলাম। মূলত উত্তর দিকে হলো শ্মশানঘাট অবস্থিত। তো আমি নদীতে নেমে যখন ওই মেলের গোড়ায় হাত দিচ্ছি, কোনো মাছ পাচ্ছি না। কিন্তু আমি দেখছি সামনে বেশ কিছু দূরে মেলের গোড়ায় মাছ ঝটপট ঝটপট করছে। তো আমি চিন্তা করলাম তাহলে আর একটু সামনে যাই। সামনে গেলাম, সামনে গেলে ওখানে কোনো মাছ পাচ্ছি না। দেখি আরো সামনে ঝটপট করে। তো এইভাবে যেতে 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 আমি অনেক দূর চলে গেছি, কিন্তু আমি একবার আমার খেয়াল হয়নি যে আমি একা বা অনেক যাচ্ছি বা মাছ পাচ্ছি না বা কেন পাচ্ছি না, কিছুই আমার এরকম কিছু মনে হচ্ছে না। এবং আমি যেতে যেতে আমি কখন শ্মশান ঘাট পর্যন্ত চলে গেছি এটাও আমার মানে মনে হয়নি। আমি যেন হিপনোটাইজের মতো চলে গেল। ওখানে গিয়ে আমি শ্মশান ঘাটের সামনে চলে গেছি, তাও আমার মনে হয়নি যে আমি শ্মশান ঘাটের সামনে চলে এসেছি বা আমার ভয় হবে বা এরকম কিচ্ছু না। ওই শ্মশান ঘাটের সামনে যখন চলে গেছি, ঠিক শ্মশান ঘাটের সামনে একটা ছোট নালা মতো আছে, কাটা মতো, ওখান থেকে ওই পানি তুলে যখন লাশ পড়া তার আগে ওদেরকে গোসল করায়। তো ওই জায়গায় যখন গেছি দেখি ড্রেনের মধ্যে প্রচন্ড মাছ ঝটপট ঝটপট করছে। তো আমি এবার ওই ড্রেনের মধ্যে ঢুকে গেলাম মাছ ধরার জন্য। এবং ঢুকেই আমি হঠাৎ দেখে আমার মুখে একটা মানুষের পা ঠেকলো এবং একটা মানে পানির উপরে একটা মানুষ ভাসছে, তার গায়ে একটা সাদা কাপড় উপরে ভাসছে, একদম মনে হলো যেন এই মাত্র লাশটা এখানে ফেলে রাখা হয়েছে, পানিতে ভাসছে। এটা দেখার পরে আমি মানে কি বলবো যে আমি আর নিজেকে ব্যালেন্সিং মনে হলো যে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম, যে আমি কখনো ভয় পাই না, প্রচন্ড ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে পেছন দিকে ফিরে দেখি যে নদীর উপরে যারা মাছ ধরতো তারা কেউ নাই, পুরো নদী একেবারে ফাঁকা, মানে শুনশান ফাঁকা, আমি ছাড়া দ্বিতীয় কেউ নাই। আমি প্রচন্ড ভয় পেয়ে নদীতে লাফ দিয়ে উঠে দৌড়াতে শুরু করলাম। এবং দৌড়াতে নদীর চর দিয়ে দৌড়াতে এসে তালগাছ পর্যন্ত এসে আমি আলাউদ্দিনকে ডাক দিলাম, কিন্তু দেখি আমার চাচাতো ভাই আলাউদ্দিনও নাই নদীতে। অর্থাৎ আমি একা ছাড়াই কেউ না। আমি এত ভয় পেলাম যে আমি মানে কিভাবে যে বাড়ি পর্যন্ত আসলাম। আসার পরে আমি ঘরে ঢুকে তাড়াতাড়ি পাটা ধুয়ে ওই কোনোভাবে দরজা দিয়ে আমি লাইট জ্বালিয়ে শুয়ে পড়লাম। এবং শুয়ে দেখি যে আমার ঘড়িতে তখন মাত্র 12টা বাজে, অর্থাৎ গভীর রাত না, যে ভোরবেলা মাছ পড়ছে না। তো আমি প্রচন্ড ভয় পেয়ে আর আমার ঘুম আসলো না, জেগে থাকলাম, মানে কোনোভাবে ঘুম আসছে না। এভাবে ভোর 4টার দিকে যখন বাজে, এই সময় দিকে আলাউদ্দিন এসে আমাকে ডাকছে যে তুই মাছ ধরতে যাবি না। তো আমি ওরা কিছু না বলে আমি বললাম না, আমি মাছ ধরতে যাবো না, তুই চলে যা। এবং পরের দিনও আমি আর কাউকে শেয়ার করলাম না এই ঘটনা। কিন্তু আমার প্রচন্ড জ্বর এসে গেল, এবং জ্বর মানে কি প্রচুর জ্বর। ওষুধ আনলো, কিন্তু ওষুধ আমার জ্বর যাচ্ছে না। তো সারাদিন আমি কাউকে কিছু বলি নাই, না বলে রাতে আবার শুয়ে আছি এবং প্রচন্ড জ্বর। আমার ঘরটা তো বলেছি যে ওই যে পাকা সান্দা যে পুকুর আছে ওই সাইডে। তো আমি ঘুম আসছে না, জেগে আছি। রাত তখন 12টা বাজে এরকম। হঠাৎ আমি শুনি যে আমাদের পুকুরের সানের উপরে কোনো একজন এসে কাপড় কাচ্ছে, এবং স্পষ্ট কাপড় কাচার আওয়াজ শুনতে পাচ্ছি। তখন আমি আর চিন্তা করলাম যে এবার মনে হয় আমার আর নিজের মধ্যে রাখা ঠিক হবে না। তখন আমাদের ঘরগুলো এরকম যে একটা ঘর থেকে আরেকটা ঘরে দরজা আছে মাঝখানে। তো আমার পাশের ঘরে আমার আব্বা মা থাকতো, আমি আব্বা মাকে ডাক দিলাম, ডেকে বললাম আব্বা মা শোনো যে কাপড় কাচার শব্দ। ওনারাও শুনলেন, শুনে পাশের ঘরে, তার পাশের ঘরে আমার বড় ভাই ছিল, এরপর আমার চাচা ছিল, ওনার সবাইকে ডাকলেন এবং সবাই ওই আওয়াজটা শুনতে পেলেন যে কাপড় কাচার আওয়াজ। তারপর ওই ঘরে আমাকে এসে আমি সবাইকে বললাম এই টোটাল যে আমার যে ঘটনা ঘটছে কয়েকদিন, এগুলো সবাইকে বললাম, শেয়ার করলাম। তখন আমাকে আর লুকিয়ে রাখা সম্ভব হলো না। এ বলার পরে ওনারা আমাকে এই ঘরে একা রাখলেন না, আমার বড় ভাইয়ের ঘরে নিয়ে গেলেন। আমি ওই রাতে তারপর বড় ভাইয়ের ঘরে থাকলাম। এবং পরের দিন আবার ওই কবিরাজকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর ওই জিন আবার হাসিল করা হলো। হাসিল করলে জিন বলল যে ওই দিন যে মিষ্টি খেয়েছিলাম আমি সেই মিষ্টি খাওয়ার পরে আমাকে নিয়ে ঠাট্টা তাচ্ছিল্য করেছিল সেই জন্য তার উপর একটু তাকে ভয় দেখানোর জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই কাজটা করা হয়েছে। তো তারপর ওই জিনের মুখ দিয়ে বলা হলো যে তুমি আর কখনো এর কোনো ক্ষতি করবো না। তো বলছো না, ঠিক আছে, করবো না। পরের থেকে জিন কিছু আমাকে তাবিজ দিয়ে দিল এবং আমাদের বাড়ির কিছু তাবিজ করলো, এবং তারপরে আর কোনো ঘটনা এরকম আর ঘটেনি। এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমার বেশ ঠান্ডা লাগছে আসলে।
আমরা ইতোমধ্যে মানে কি বলবো যে আমরা এসি অফ করে দিয়েছি। তো যাই হোক, অনেক ভালো লাগলো না, মানে অনেক 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 বেশি ভালো ছিল ঘটনাটা, এবং থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই প্রশংসা করছেন ঘটনাটির, আমাকে অনেকেই SMS করে আপনার প্রশংসা করছেন। সো আপনাকে অনেক 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 ধন্যবাদ। জি, আপনি অনেক 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 আপনাকে ধন্যবাদ। আর শুনতে পাননি আপনার কথা আপনাকে আরেকবার বলতে হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, না ধন্যবাদ তো আপনার প্রাপ্য, কারণ আপনি অনেক কষ্ট করে এখানে এসেছেন। যাই হোক, ফয়সাল যাত্রাবাড়ি থেকে লিখেছেন যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অসম। আমাদেরকে বিপ্লব SMS করে বলেছেন সেকেন্ড কাহিনীটা খুব ভালো লেগেছে, এবং একা শুনছি ভয় লাগছে। আমাদেরকে মোহাম্মদ সুমন বিশ্বাস লিখেছেন, সুমন বিশ্বাস এবং লাইলি আমাদেরকে লিখেছেন নড়াইল থেকে, এবং তারা ভূত FM শুনছেন আমাদেরকে। এছাড়াও শাহরিয়ার খুলনা থেকে SMS করেছেন, এছাড়াও SMS করেছেন পার্থ রয়, এবং তিনি বলছেন যে ভূত FM এর রেগুলার লিসনার, তিনি প্রতিদিনই SMS পাঠান আমাদেরকে, বাট আমরা SMS পড়ি না। বাট তিনি ডিউটিতে বসে ভূত FM শুনছেন আমাদের সাথে আজকে, এবং আশা করছি আজকে অনেক বেশি এনজয় করছেন আপনি। তাজ আমাদেরকে লিখেছেন ভূত FM ভালো হচ্ছে, থার্ড ঘটনাটা অসম। আমাদেরকে রিদিম মালিবাগ থেকে SMS করে বসে আমি অনেকদিন পরে ভূত FM শুনছি এবং খুব জোশ লাগছে। এটা বললে হবে? আপনারা যারা রেগুলার শুনেন তারা যদি রেগুলার না শুনেন তাহলে তো মুশকিল, আমরা আগ্রহ হারিয়ে ফেলবো। সুতরাং আপনাদের অবশ্যই অবশ্যই প্রতিদিন আমাদের সঙ্গে থাকতে হবে। বাপ্পি লিখেছেন নাইস স্টোরি। এছাড়া আমাদেরকে ঐশিকা আমাদের SMS করেছেন, এবং তিনি বলেছেন যে অনেকদিন পরে তিনি জয়েন করেছেন, শুনে খুবই ভালো লাগছে। আপনাকেও একই কথা বলবো, দেখছেন তো ভালো লাগছে, সুতরাং আপনাদের শুনতে হবে। ডক্টর রেশমা আমাদের খুলনা থেকে SMS করেছেন, এবং তিনি আমাদেরকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও তার কাছে আজকে ভূত FM ভালো লাগছে। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শিরিন ওয়ারি থেকে, আমাদেরকে বিদ্যুৎ SMS করেছেন মাসুদ পারভেজ SMS করেছেন আমাদেরকে, এছাড়াও শাওন সহ আরো অনেকে। যাই হোক, আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদেরকে ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে চান তাদেরকে বলছি যে আমাদের ইমেইল পাঠানোর নিয়মটি হচ্ছে আমাদের অ্যাড্রেসটা আপনার মনে রাখতে হবে, bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আমরা একটা ছোট্ট ব্রেক নেবো, তবে তার আগে যে মাসুমের কথাটা বলছিলেন না, আমি একটু আগে বলছিলাম যে আচ্ছা ঘটনাটা আসলে কি ঘটেছিল মাসুম, এখনো তো আসলে বলার মতো মনে হয় কিছু হয়নি, তাই না? না ওইরকম কিছু না, মানে কিছু মানে দুই তিনটা জিনিস আছে, এর মধ্যে একটা জিনিস আমি কনফার্ম হতে পারছি যে ওইটাতে প্রবলেম নাই, বাকি দুটো আপনার ক্লিয়ার করতে হবে ইনশাল্লাহ। মনে হয় না প্রবলেম আছে। আচ্ছা, প্রবলেম না থাকলেই ভালো আসলে। সাধারণত এরকম হয় না, আমার 5 বছরের চাকরির জীবনে প্রথম এরকম সিচুয়েশন আমি পড়ছি। তো এটা এই মাসে পড়ার কথা, এই মাসে ভূত FM এর জন্মদিন, 3 বছর পার করলো ভূত FM। সুতরাং এই মাসে যদিও ঈদের মধ্যে পড়েছিল বলে আমরা সেটা পালন করতে পারিনি, 13 আগস্ট। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ভূত FM 3 বছর আপনারা আমাদের সাথে ছিলেন এবং এখনো সাথে আছেন। আমরা 3টা বছর পার করে ফেলেছি, এবং মাসুম প্রথম দিনটা আমার খুব মনে পড়ে। হ্যাঁ সেটাই, প্রথম দিনটা জানতামই না আমি। হ্যাঁ সেটাই। সো আমাদের প্রথম দিনটা আসলে সত্যি কথা বলতে যে আমরা 3টা বছর পার করেছি, এটা সত্যি কথা বলতে যেটা, সেটা হচ্ছে আপনাদের কারণে। সো আপনারা আমাদের সঙ্গে যেভাবে আছেন সেভাবে সঙ্গে সবসময় থাকবেন, সেটাই আমরা আশা করব, এবং আশা করি যে আপনারা এটা মানে ইয়োর শো না, কারণ আপনি নিজে ঘটনা পাঠাচ্ছেন, আপনি নিজে এখানে পার্টিসিপেট করছেন, আমরা নিজেরাই সবকিছু করছি। সো এটা আপনার শো, আপনি এটার পার্ট, সুতরাং আপনাকে অবশ্যই আমাদের সঙ্গে থাকতেই হবে, এটা আমাদের দাবি। এনিওয়েজ, আমরা এখন বিজ্ঞাপনে চলে যাব। ব্রেকের পরে আরেকটা রেকর্ডেড ফাইল আছে। হ্যাঁ, ব্রেকের পরে একটা রেকর্ডেড ফাইল আছে, সেটা আমরা শুনবো, এবং এখন একটা বিজ্ঞাপন বিরতিতে। এবং এটার জন্য ধন্যবাদ দেই যে রেকর্ড করছে আর কি, রেকর্ড করে পাঠিয়েছে, সে খুবই ভালো মতো রেকর্ড করেছেন। অনেক অনেক থ্যাঙ্কস। ঘড়িতে বলছি রাত 12:50, যেরকম আপনাদের কাছে দাবি যে আপনারা ঘটনা পাঠাবেন, তেমনি সময়ের দাবি আমরা একটা ব্রেকে যাব। সো আমরা একটা ব্রেকে যাচ্ছি। স্টে টিউনড, রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, haunted by Airtel. হাই, আমি নন্দিতা চৌধুরী, আমি কলকাতা থেকে বলছি।
আমাদের এখানে রেডিওয় তো ভূত এফএম শোনা যায় না, কিন্তু আমি ডাউনলোড করে শুনি এবং আমার খুব ভালো লাগে। এবং আমার জীবনের একটি ঘটনা আমি বলতে চাই। এই ঘটনার কি মানে আমি জানি না, এটাকে কি বলবো আমি জানি না, আমি এটাকে অলৌকিক করেই ব্যাখ্যা করে থাকি। এর অন্য কোনো ব্যাখ্যা যদি কারো কাছে থাকে তাহলে আমাকে প্লিজ জানাবেন। আমি যে সময় কথা বলছি, যে দিনটার কথা বলছি, সেদিনটা সেই ভয়ঙ্কর সুনামি পৃথিবীর বুকে আছড়ে পড়েছিল, যার কথা আমরা সবাই জানি। দিনটা ছিল 26শে ডিসেম্বর, এবং আমরা সবাই জানি ভোর রাতে সুনামি এসেছিল। এবং সে সময় সারা পৃথিবীর মতো আমিও ঘুমোচ্ছিলাম। এবং রোজকার মতো আমার বাবা মা সেদিন মর্নিং ওয়াক করতে গিয়েছিলেন সে সময়। এবং এক্ষেত্রে আমি বলে রাখি যে আমার বাবা মা প্রত্যেকদিন সকালে মর্নিং ওয়াক করতে যান। এবং সেই সময়, লাইক এখন আমি বিবাহিত, তখন আমি যখন বাড়িতে থাকতাম এরকম হতো কি আমার বাবা মা বেরিয়ে যেতেন, আমি ঘুম থেকে উঠে বাবা মা বেরিয়ে যাওয়ার পর দরজা বন্ধ করে এসে আবার শুয়ে পড়তাম, এবং বাবা মা ফিরে এলে কলিং বেল বাজালে আমি দরজা খুলে দিতাম। সেদিন আর ব্যতিক্রম হয়নি। আবার যথারীতি আমি দরজা বন্ধ করে ঘুমোচ্ছিলাম, এবং বেশ কিছুক্ষণ পর, কতক্ষণ পর আমার মনে নেই, কিন্তু দিনের আলো ফুটে গিয়েছিল। এবং তখন হঠাৎ আমি রিয়েলাইজ করি যে আমাকে ঘুম থেকে ডাকা হচ্ছে ভীষণ ভাবে, ভীষণ উত্তেজিত ভাবে। এবং আমি চোখ খুলে দেখি আমার বাবা। তো আহ, আমি বাবাকে জিজ্ঞেস করি, কি ব্যাপার, আমাকে এরকম করে ডাকছো কেন, ঘুমোতে দাও না? তখন বাবা বললেন যে দেখ না, এখানে জলকম্প হচ্ছে, আমাদের ঝিলের জল তোলপাড় হচ্ছে। আমি এক্ষেত্রে বলে রাখি, আমাদের সে সময় আমি কোয়ার্টারে থাকতাম, আমার বাবার অফিস কোয়ার্টার, এবং আমাদের কোয়ার্টারের পাঁচিলের বাইরেই দুটো বিশাল বড় বড় ঝিল ছিল। এবং সেই ঝিলের দুটো ঝিলের মাঝখানে একটি পায়ে চলা রাস্তা ছিল, যার এক প্রান্তে আমাদের কোয়ার্টারের গেট ছিল, অন্য প্রান্তে বাজার ছিল, দোকানপাট নর্মালি। এবং সেই বাজারেরই একটি দোকানে বসে আমার বাবা আমারও চা খেতেন। তো বাবা আমাকে বলছে, চায়ের দোকানে বসেছিলাম, দেখলাম জল ফুলে ফেপে উঠেছে, তুই তাড়াতাড়ি ওর সাথে চল, দেখতে পাবি। আমি তখন ঘুমোচ্ছিলাম, আমার বাবাকে ভীষণ কড়াকড়ি বলি যে না না, আমি এখন যাবো না, আমাকে ঘুমোতে দাও, তুমি বিরক্ত করো না। তখন আমি এটা ভাবিনি যে আমি উঠে দরজা বন্ধ করেছিলাম, করে ঘুমিয়েছিলাম, বাবা কি করে ঘরের মধ্যে এলো। আমি ঘুমিয়ে পড়েছি। তারপর যখন মা এসে আমাকে বেল দিচ্ছে, তখন আমি উঠে দরজা খুলে মাকে জিজ্ঞেস করছি যে কি হয়েছে, বাবা এরকম করে আমাকে ডাকছিল। তখন মা আমাকে সমস্ত ঘটনা বলে যে ওখানে এরকম আমি তখন জানতাম না, জলকম্প হচ্ছে, জল ফুলে উঠেছে, ঝিলের মাঝখানে রাস্তা ডুবে গেছে, দেখ দুটো ঝিলের জল তোলপাড় হচ্ছে। তুমি বলে, ভাইয়া জানি, বাবা আমাকে ডাকতে এসে। তখন মা আকাশ থেকে পড়ে বললো, তো বাবা কি করে ডাকতে আসবে, বাবা তো আমার সাথেই ছিল, ওই রাস্তা দিয়ে কি মানুষে আসতে পারে, মারা পড়বে তো। তুমি বলুন, বাবা এসেছিল? মা বললো, ওটা সম্ভব নয়, তো দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, বাবা কি করে ঢুকলো? এই প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না। পরে যখন মা বলেন যে তো বাবা এতক্ষণ আমার সাথেই ছিল, এরপর গাড়ি বার করতে গেছে। এখন গাড়ি বার করে বাবা যখন ঘরে এলেন, আমি বাবাকে জিজ্ঞেস করলাম যে এরকম তুমি এসেছিলে? বাবা বললো যে না, তবে আমি মনে মনে খুব চাইছিলাম যে আমি কোনোভাবে যদি তোকে বলতে পারি যে এরকম হচ্ছে, তুই দেখ, এরকম একটা ঘটনা সবসময় ঘটবে না, এই ঘটনার সাক্ষী হয়ে যদি থাকতে পারিস। আমি ভীষণ ভাবে চাইছিলাম, ভগবানকে বলছিলাম এরকম কোনো যদি সম্ভব হয়, কোনোভাবে আমি তোকে জানাতে পারি, তবে আমি তোকে নিশ্চয়ই জানাতাম। কিন্তু আমি জানাতে পারিনি, আমি আসতে পারিনি। কিন্তু কেউ তো আমাকে জানিয়েছিল, কেউ আমার বাবার সেই মনের আর্জি পূরণ করেছিল, মনের ইচ্ছে, তার ভীষণ ইচ্ছে ছিল। এবং সেদিন থেকে আমি বিশ্বাস করেছিলাম যে মানুষের যদি খুব সাংঘাতিক ইচ্ছে থাকে কোনো কিছু, সেটা যদি সৎ হয়, সেটা বোধহয় কোনোভাবে পূরণ হয়। কিন্তু কিভাবে হয় সেটা আমি জানি না, এবং সেদিন কিভাবে হয়েছিল তার কোনো ব্যাখ্যাও আমার কাছে নেই। আমার বাবার বার্তাবহ হয়ে কে এসেছিল সেদিন আমার কাছে আমি জানি না। আমি তাকে ধন্যবাদ দেবো না কি করবো আমি তাও জানি না। শুধু এটুকু বলতে পারি যে তিনি আমার বাবার মনের ইচ্ছে রেখেছেন, এবং তার মনের ইচ্ছেটা আমাকে এসে জানিয়েছেন। আমি তার পাত্তা দিইনি হবে, কিন্তু তিনি যেই হোক, তিনি উপকারী করেছেন বলতে হবে। আমি জানি না সে কে, সে আদৌ কোনো অস্তিত্ব নাকি আমার বাবার মনের ইচ্ছে একটা অবয়ব পেয়ে এসেছিল, আমি জানি না। এবং এটাই ছিল আমার ঘটনা। এবং আরেকটা কথা, আমি এটা ইমেল করে পাঠাচ্ছি, এবং এই ঘটনাটা যেদিন যদি আমার ঘটনাটা সিলেক্টেড হয়, তাহলে প্লিজ আমাকে ইমেল করে একটু জানাবেন। আমি সেই এপিসোডটা অবশ্য করে শুনবো, আর আমি জানতে চাইবো যে আমার বাংলাদেশের আমার বন্ধুরা, আমার ভাই বোন দাদারা কেমন লাগলো তাদের আমার ঘটনা, এবং তারা কি মনে করছেন। ধন্যবাদ রাসেল ভাই, এবং সবার প্রতি আমার প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ। Hot FM, haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, একটা রেকর্ডেড ফাইল শুনছিলাম আমরা, এবং চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমরা যখন এরকম ঘটনা পাই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে যখন ঘটনা পাই, তখন মনে হয় যে পৃথিবীটা আসলে ছোট, এবং ভূত এফএম এর আসলে কোনো সীমানা নেই। ভূত এফএম শুধুমাত্র যে মানে বাংলাদেশেই সীমাবদ্ধ রয়েছে এরকম না, এটা আমাদের অনেক বড় পাওয়া, যে মানে পৃথিবীর যেখানেই বাঙালিরা আছেন তারাই সেখান থেকে আমাদের সাথে ঘটনা শেয়ার করছেন। এটা আমাদের অনেক বড় একটা পাওয়া, এবং আমরাও চাই যে আমরা অনেক বেশি উৎসাহ পাই আপনারা যখন এভাবে আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের সাথে বিভিন্ন সময় এভাবে অনেক দূর থেকে আমাদের সাথে আপনাদের ঘটনাগুলো জানিয়ে দেন। তখন মনে হয় যে হ্যাঁ, আমাদের বিস্তৃতি অনেক বেশি, এবং আপনারা যারা দেশের বাইরে রয়েছেন এবং মনে করছেন যে ভূত এফএম শুধুমাত্র মানে এখানে সবাই এসে শেয়ার করছে ঘটনা, আপনারা কিভাবে করবেন, একেবারেই চিন্তার কোনো কারণ নেই। এটা আমি শুরুতেই বলেছি, এটা পুরোপুরি আপনাদের শো, এবং আপনারা যেখানেই থাকেন না কেন সেখান থেকে কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন ঘটনা, এবং আশা করছি যে আমরা নেক্সট উইকেই এই ফলাফল দেখতে পাবো। যাই হোক, আমরা আজকের এই চমৎকার এপিসোডটি যদি কেউ মিস করে ফেলেন তাহলে বলি যে কিভাবে আবার শুনতে পারবেন। আপনাকে এয়ারটেল এম রেডিও সাহায্য দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন সেই এপিসোডটি, এবং অথবা যে এপিসোড আপনি পুনরায় শুনতে চান সেই এপিসোডটি আপনি চাইলেই শুনতে পারেন। যারা বিশেষ করে ঘটনা শুনতে যাচ্ছেন, তারা হয়তো তাদের সেই এপিসোডটি বারবার শুনতে চান, তাদের জন্য এটা খুবই ভালো একটা অপশন। And now listeners can get the Bhoot FM tune as their caller tune, my tune from Airtel. Bhoot FM tune code is 92125, এবং আপনি এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন জাস্ট একটা SMS পাঠিয়েই। আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যান, সেখানে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে টাইপ করুন 92125, এবং আপনার SMS টি পাঠিয়ে দিন 3123 নাম্বারে। ব্যাস, এই টিউনটি আপনার হয়ে যাবে। আমি দেখছি অনেকে SMS করছেন। আবরার SMS করে বলছেন দিস স্টোরি ওয়াজ অসম। বাহ, চমৎকার। সুতরাং যারা দেশের বাইরে থেকে পাঠাচ্ছেন আমাদেরকে রেগুলার এরকম রেকর্ডেড ফাইল, অডিও ক্লিপ, তারা একেবারেই মানে কি বলবো যে নিরাশ হবেন না, বরং উৎসাহিত হবেন এবং আমাদেরকে উৎসাহ দেবেন, সেটাই আশা করব। হিমেল চৌধুরী আমাদের গাজীপুর থেকে SMS করেছেন, লিখেছেন অসম শো, ভেরি নাইস, ভেরি নাইসলি ডান। ওকে, আজকে আমরা যখনই মানে প্রশংসা পাই তখনই আমাদের আরো বেশি ভয় লাগে যে নেক্সট উইকে আরো বেশি ভালো করতে হবে। সো সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে। আপনারা শুধু আমাদের সহযোগিতা করবেন, যেভাবে লাস্ট 3 ইয়ার্স আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি রানা, এবং তিনি বলছেন লাস্ট এপিসোড ওয়াজ বেস্ট। আমাকে ইমাম SMS করেছেন ঝালকাঠি থেকে, এবং আমাদেরকে তিনি বলছেন যে খুব ভালো লাগলো 3টা ঘটনা। এছাড়া আমাদেরকে SMS করেছেন সিমিন খুলনা থেকে, থ্যাংক ইউ ভূত FM। আচ্ছা, আগেও একবার তিনি SMS পাঠিয়েছিলেন, আমি কিন্তু আগেও আপনার SMS টি পড়ে ফেলেছিলাম, আপনি আবারও পাঠিয়েছেন। সিয়াম সাফার থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে অডিও ক্লিপটা ভেরি নাইস। আনিকা আমাদের SMS করেছেন মিরপুর ক্যান্টনমেন্ট থেকে, এবং তিনি বলছেন যে আমার SMS কেন পড়া হয় না। এই তো পড়া হচ্ছে আপনার SMS। আসলে অসংখ্য SMS এর মধ্যে মাঝে মাঝে 2-1টা মিস হয়ে যায়, 2-1টা না, অনেক মিস হয়ে যায়। সো মানে সেই জন্য আপনি আমাকে একটু মানে কি বলবো যে রেডিও না হলে টেলিভিশন হলে বলতাম যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যাবে না, সুতরাং ক্ষমা সুন্দর কানে শুনবেন। আচ্ছা, আমাদেরকে এছাড়াও দুলু SMS করেছেন আমাদেরকে অ্যাকিউট আদর। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি ওয়ালিদ SMS করেছেন, রাজন SMS করেছেন আমাদেরকে, এছাড়াও মিতু সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং মানে তার ঘটনাগুলো এবং তার বাসাও খুলনা ডিভিশনে। খুবই অদ্ভুত ব্যাপার, খুলনা ডিভিশনে, এবং বাসা কুষ্টিয়ায়। সো আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমি মুস্তাফিজ, আমি থাকছি এখন জুরাইন, ঢাকাতে। আর আমরা ঘটনায় চলে যাই তাহলে সরাসরি। আজকে যে ঘটনাগুলো মূলত আমি বলছি, এই ঘটনা আসলে যশোরের ঘটনা। তো আমার যে বন্ধুটি আসলে শেয়ার করেছে, আমি তার নাম বলছি না। তো আমি প্রথম ঘটনায় চলে যাচ্ছি। এটা মূলত আসলে একটা হন্টেড প্লেস যশোরে। এটা খুবই রিনাউন একটা প্লেস। ওখানটাই হচ্ছে আপনার আপনি যখন ঘটনাগুলো বলছিলেন তখন যারা খুলনা থেকে এসেছেন তারা বলছিলেন তারা এই ঘটনা জানেন, বা এই ঘটনা জানেন না, জায়গাটা জানেন। ইভেন হচ্ছে একজন মানে তারও একটা নিজস্ব ঘটনাও আছে সেখানে বলেছে। হ্যাঁ, সেটাই। তো জায়গাটা হচ্ছে যশোরের রায়পাড়া নামে একটা জায়গা আছে। সেখানে হচ্ছে রেল স্টেশন, যেটা যশোর রেল স্টেশনের পাশেই রেল পুকুর বলে একটা পুকুর আছে।
তো এটা অনেকদিন আগেরকার একটা হন্টেড প্লেস, অনেক এখনো অনেক ঘটনা ঘটে এবং লোকমুখে সেটা অনেক মানে ফ্যামিলিয়ার একটা জায়গা। তো আমি যে ঘটনাটা প্রথমে বলছি, এই ঘটনাটা ঘটে অনেক দিন আগে, আপনার এটা প্রায় পাকিস্তান আমলের একটা ঘটনা। তো যশোরে কিন্তু একটা বড় জংশন আছে, এটা অনেকে জানে। তো দুর্ঘটনাবশত যশোরে সেই জংশনের দুটা বগি যাত্রী সহ ওই পুকুরে চলে যায়। তো পড়ে যাওয়ার সাথে সাথে এটা মোটামুটি সবাই যারা ছিল আশেপাশে সবাই তো দেখেছে, তারা ছুটে আসে সেখানে। তো এসে মোটামুটি খোঁজা শুরু করে বগিটা যে পড়ে গেছে, যেহেতু মানুষ আছে, এবং আলটিমেটলি সেখানটা এমন অবস্থা হয়েছে যে বগি দুটো পড়ে গেছে কিন্তু কোনো মানুষ রিমুভ হচ্ছে না এখন, মানে বের হতে পারতেছে না বা আসেও না বা ভেসে উঠছে না, যদি মারাও যায়। তো একটা পর্যায়ে গিয়ে অনেক সার্চ করে দেখা গেল যে আসলে ওখানে কোনো মানে বগি খুঁজে পাওয়া যায় না, ইভেন একটা মানুষের মানে নট এ সিঙ্গেল শার্ট, মানে কিছুই না, মানে কোনো চিহ্নই নাই। তো আলটিমেটলি এটা সবার ভিতরে একটু জানতো যে এই জায়গাটা একটু ঝামেলা আছে। তো পুকুরটার বেশ কয়েকবার মানে ঢাকা থেকে ওই সময়কার আমলে ঢাকা থেকে ডুবুরি নিয়ে যাওয়া হয় সেখানে, ডুবুরি নিয়ে গিয়ে সেটা সার্চ করা হয় পুকুরটা। তো ডুবুরিরা নেমে যেটা দেখে পুকুরে কোনো তলানি নেই অ্যাকচুয়ালি, মানে তার যথেষ্ট ডিপে গিয়েছে এবং আলটিমেটলি পুকুরে কোনো তলানি তারা খুঁজে পায়নি, এবং পুকুরের নিচের দিকের পানিগুলো প্রচন্ড রকম ব্ল্যাক। তো আরেকটা অদ্ভুত ব্যাপার খেয়াল করে, এই পুকুরটার সাথে ঠিক পাশে আরেকটা পুকুর আছে আপনার, এই পুকুরটার নাম হচ্ছে ঝিল পুকুর। তার মাঝে একটা মসজিদ আছে এবং একটা মাদ্রাসা আছে। সামহাও এই একটা লিংক গেছে মাদ্রাসা বা মসজিদটার নিচ দিয়ে একদম ওই পুকুরটার সাথে। তো এটাও তারা প্রথম দেখে তখন, তো দেখে তারা স্বভাবতই একটু অবাক হয় যে আসলে মানে কি বিষয়টা এরকম কেন। তো আলটিমেটলি ওই পুকুরেও সার্চ করা হয়, কিন্তু তখন এই পুরো জিনিসটাই উধাও হয়ে যায়, মানে কিছুই পাওয়া যায়নি। ইভেন হচ্ছে যে ওই পুকুরটা সেচ দেওয়ার ব্যবস্থাও করা হয়, কিন্তু পুকুরের পানি তারা কখনোই কমাতে পারেনি, মানে ওই পুকুরের পানি কমেনি কখনো। তো এটা মোটামুটি খুবই পরিচিত একটা ঘটনা, এবং ওই জায়গাটা কতটা হন্টেড প্লেস এটা নিয়ে অনেক অনেক ঘটনা আছে। তো তার ভিতর থেকে একটা বলছি। এক লোক হচ্ছে যে সে মানে রাতের বেলা করে সিনেমা দেখে বাড়ি ফিরছিল। তো অনেক রাতের দিকে যখন আসছে, তো হুট করেই সাধারণত রাতের যে শোটা হয় 12টার শো বলি আমরা, তো ওই শোটা শেষ করে যখন ফিরছে বাসায়, তো বাসায় ফেরার পথে ওখানে একটা বড় বট গাছ ছিল, অনেক পুরনো একটা গাছ। তো ওই গাছটার গোড়াতেই দেখে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে এবং মেয়েটার চুলটা একদম মাথা পর্যন্ত। তো স্বভাবত মানে এইসব বিষয় মানে যখন দেখা যায় তো অনেকে ধারণা করে যে ভূত টুত বা কিছু একটা, সাদা পরিহিত কিছু একটা, কিন্তু না, মেয়েটার শাড়িটা নীল শাড়ি ছিল, নীল শাড়ি ওর বর্ণনা মতে যেটা নীল শাড়ি পরা ছিল, এবং সে দেখে যে আলটিমেটলি ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তো এত রাতে করে একটা তখনকার বেশ অনেকদিন আগের ঘটনা, তখনকার আমলে এরকম একটা মেয়ে কিভাবে দাঁড়িয়ে আছে এখানে। তো দেখে তার একটু কিউরিসিটি হয়, তো সে এক পাশে দাঁড়িয়ে এটা দেখতে থাকে যে আসলে কি হয় ঘটনাটা। তো দেখা যায় যে মেয়েটা নেমে গাছ থেকে নামলো, নেমে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পুকুরের মাঝে গেল এবং সেখানে ডুব দিল। তো এরপরে এই বিষয়টা সকালেও এসে অনেক সার্চ করে, কিন্তু এটারও কোনো ব্যাখ্যা পায়নি সে আলটিমেটলি। আর ওই পুকুরের কি বলে যে অনেকে বলতো, এখনো বলে যে শিকল টানা বুড়ি, মানে এটা একদম অনেকেই দেখেছে, মানে ওই পুকুরে প্রতি বছর কোনো না কোনো ভাবে একজন মারা যায়। তো এটা সম্ভবত গত 2-3 বছর ধরে এটা বোধহয় হচ্ছে না এখন, বা এরকম কিছু শোনা যায় না এখন পর্যন্ত। তো মানে যে মানুষই মারা যায় সেই পুকুরে, মানুষ মারা গেলে পরদিন তার কোনো বডি পাওয়া যায় না, মানুষ মারা গেলে পরদিন শুধু তার মাথার খুলিটা ভেসে ওঠে। আর ওই শিকলটা না, অনেকে বলে যে ওইখানে যে বুড়িটা আছে ওই বুড়িটা প্রতি বছর এরকম একজন একজন করে মানুষ নিয়ে যায়। আর আমাকে যিনি ঘটনাটা বলেছেন বন্ধুটা, ওর হচ্ছে পরিচিত একজন আছেন, ও তার পাশের কাছাকাছি বাসা, একে পাড়ায় বাসা। তো ওর মা এরকম হচ্ছে যে পুকুরে সামহাও দুর্ঘটনাবশত মারা গিয়েছিল এবং পরে তার মাথার খুলিটাই ভেসে ওঠে। আর ওই জায়গাটা নিয়ে হচ্ছে যে এরকম অসংখ্য অসংখ্য ঘটনা আছে, যেটা হয়তো লোকমুখে অনেকে পরিচিত। ইভেন হচ্ছে যে আজকে যিনি অতিথি এসেছিলেন তার কাছ থেকে একটা শুনেছি আমি। এটা মূলত রাসেল ভাই এই জায়গাটা স্টিল না এখন অনেক ঘনবসতি হয়ে গেছে, আশেপাশে মানে দুই পাশে অনেক অনেক লোক মানে বাস করতেছে, তো পুকুরটাও অনেক ছোট হয়ে গেছে। তো এটাই ছিল ওইখানকার একটা হন্টেড প্লেস যশোরের, এটা হচ্ছে যশোর রেল পুকুর।
ধন্যবাদ রাসেল ভাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব এবং তার আগে আমরা কিছু এসএমএস পড়ে ফেলতে চাই। আমাদের সাথে দেখতে পাচ্ছি যে এসএমএস এ এই মুহূর্তে আছেন মনির এবং তিনি বলছেন যে আমি ফুর্তি অনেক পুরনো ফ্রেন্ড, ভয়ের কারণে অনেকদিন শুনিনি, আজকে অনেকদিন পর শুনছি, অনেক ভালো লাগছে। আজকে তাহলে তো একটু মানে কি বলবো হালকা ধরনের ঘটনা সিলেক্ট করা দরকার ছিল, কারণ আপনি অনেকদিন পরে ফিরেছেন, আজকে তো ভয় পেয়ে আবার চলে যাবেন। ফারহান এবং শাহিদ আমাদের এসএমএস করে বলেছেন স্টুডেন্ট হোস্টেল থেকে, এবং আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সুমি, এবং তিনি ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেছেন। আমাদেরকে শাহ নেওয়াজ এসএমএস করেছেন আরমান মিরপুর 10 থেকে, তিনি বলছেন যে অনেক ভয় পাচ্ছেন। নাহিয়ান আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন আমি আর আমার ওয়াইফ মহুয়া আমরা একসাথে ভূত এফএম শুনছি। এছাড়া আমাদেরকে রুসাফি এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে, এবং তিনি বলছেন রাসেল ভাই ভূত এফএম অলওয়েজ ঝাক্কাস, অসাম স্টোরি। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সঞ্জিদ খুলনা থেকে, এবং তিনি বলছেন ঘটনাগুলো জটিল লাগছে। রোমান্টিক ভূত আমাদের এসএমএস করেছেন হৃদয় ফ্রম রাজশাহী। এছাড়াও দেলোয়ার আমাদের এসএমএস করেছেন আমাদেরকে রুশিল দিয়া মিরপুর 14 থেকে। এছাড়া আমাদের তিনি বলছেন যে তিনি এই রেকর্ডেড ফাইলটির প্রশংসা করেছেন। আমাদেরকে এসএমএস করেছেন পাভেল, এবং তিনি বলছেন যে তার ভয় লাগছে না, আপনি অনেক সাহসী, বুঝতে পারছি সবার থেকে আপনি আলাদা। আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও সৈকত শাহবাগ থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন শুভ। এছাড়াও প্রদীপ আমাদেরকে এসএমএস করেছেন, এবং এসএমএস করেছেন দীপা বরিশাল থেকে। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন ইমাম, এসএমএস করেছেন আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি সাজ্জাদ সহ আরো অনেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনি একটু প্লিজ আপনার নামটা আরেকবার বলবেন। আরেকবার নামটা বলতে হবে প্লিজ। হ্যালো লিসনার্স, আমি পরশ, এসেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মৌলানা ভাসানী হল থেকে। ওকে, আমরা ঘটনায় চলে যাই। আচ্ছা, আমি ফার্স্ট যে ঘটনাটা, এটা হচ্ছে সিলেটের শ্রীমঙ্গলের ঘটনা। এটা হচ্ছে আপনার রাজকান্দি ফরেস্ট বলে, তো ওই রাজকান্দি ফরেস্টের ঘটনা। ওকে, তো আমি আমার ভার্সিটিতে জুলজি স্টুডেন্ট হওয়ার কারণে তো আমাকে বেশ কিছু রিপোর্টের জন্য বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম যে ফরেস্ট গুলো আছে এগুলোতে ঘুরে বেড়াতে হয়। তো এরকম একটা রিপোর্টের কাজে আমি সিলেটের রাজকান্দি ফরেস্টে যাই। তো রাজকান্দি ফরেস্টের লোকেশনটা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এটা সিলেট শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 40 কিলোর মতো ভিতরে, এবং 40 কিলো যাওয়ার পরে ওখানে হচ্ছে কুরমা বিট নামে একটা বিট আছে। তো ওই বিট থেকে আমরা যেখানে কাজ করব, অর্থাৎ রাজকান্দি ফরেস্ট এর পাশে একটা গ্রাম আছে, এটার নাম হচ্ছে তৈলংছড়া গ্রাম। তো এই তৈলংছড়া গ্রামে যেতে হলে ওখান থেকে ওই কুরমা বিট থেকে মানে সেরকম কোনো ট্রান্সপোর্টেশনের সুবিধা নেই, প্রায় 4-5 কিলোমিটার হেঁটে যেতে হয় ওই তৈলংছড়া গ্রামে। তো আমার স্টোরিটা ওই গ্রামকে ঘিরেই। আমরা 3 জন ফ্রেন্ড যাই ওখানে কাজ করতে, আমি, রাসেল আর হাসনাত। তো এই 3 জন ফ্রেন্ড আমরা ওখানে কাজ করি। আমরা প্রায় 3টা ট্রিপ ওখানে দেই। 3টা ট্রিপের মাঝে প্রথম ট্রিপটায় কোনো রকম সমস্যা হয়নি। এটা হচ্ছে দ্বিতীয় ট্রিপের কাহিনী যেটা আমি বলবো। তো তৈলংছড়া গ্রামটা টোটালি ত্রিপুরাদের একটা গ্রাম, ত্রিপুরা অধ্যুষিত একটা গ্রাম। তো আমাদেরকে আর কি ওই গ্রামটাতেই থাকতে হয়, যেহেতু ওই গ্রামটা থেকে ফরেস্টটা অনেক কাছে। তো এই গ্রামে থেকেই আমরা ফরেস্টে কাজ করি। জি, আপনার ঘটনা। তো ওই ফরেস্টে আমি যেটা হয় যে আমরা প্রথম দিন আমরা কাজ করি, ফরেস্টে কাজ করার পরে কোনো রকম গন্ডগোল অথবা সেরকম কিছু হয়নি, আমরা মোটামুটি ভালোভাবেই কাজটা করতে পারি। বাট ওখানে আমরা মানে এত দূরে জায়গাটা, ওখানে ফোনের কোনো রকম নেটওয়ার্ক নেই এবং আধুনিক কোনো ধরনের সুযোগ সুবিধাই নেই। তো দেন আমরা যেটা হয় যে পরের দিন আমরা ফরেস্টে কাজ করি, কাজ করার পরে আমরা চলে আসি ত্রিপুরা গ্রামটাতে প্রায় সন্ধ্যা নাগাদ, একদম গোধূলিতে। চলে আসার পরে আমরা ওখানে ওই যে ছেলেটার বাসায় ছিলাম, ওর নাম হচ্ছে লিঙ্কন। তো ওর বাসার পাশে একটা বড় টিলা, মানে পাহাড়ি বলবো আর কি, ওই পাহাড়ের উপরে আমরা যাই। তো পাহাড়ের উপরে দেখা যায় যে ওখানে ফোনের নেটওয়ার্ক মোটামুটি পাওয়া যায়। তো আমরা 2 দিন ধরে বাসার সঙ্গে কোনো রকম যোগাযোগ করিনি। তো আমরা সেদিন যে যার মতো বাসায় ফোন টোন দিয়ে যোগাযোগ করতেছি। তো এর মাঝেই ওই ত্রিপুরা ছেলে যার বাসায় আমরা উঠেছিলাম, লিঙ্কন, হঠাৎ করে ফোন দেয়। তো ফোন দিয়ে বলে যে দাদা একটু সমস্যা হয়েছে, আপনারা তাড়াতাড়ি বাসায় চলে আসেন। তখন প্রায় বেশ সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার নামে আসছে।
তো আমরা ভাবলাম যে আমরা তো ঢাকা থেকে এসেছি, বাইরে থেকে এসেছি, হয়তো বা ওদের গ্রামে থাকতে কোনো রকম সমস্যা হচ্ছে, তো আমরা খুব তাড়াতাড়ি চলে আসি। যে এসে বলে যে কি ব্যাপার লিঙ্কন, কি অবস্থা, কি হয়েছে। তো আমরা এসে জিনিসটা দেখি যে সন্ধ্যার পরে মেইনলি মোটামুটি ওখানে কুপি অথবা হারিকেন মোটামুটি জ্বালানো থাকে। তো আমরা সমস্ত গ্রামটাই দেখতেছি প্রায় অন্ধকার, এবং লিঙ্কনদের বাসায় কোনো রুমেই কোনো রকম লাইট জ্বালানো নাই। তো আমি বলছি, লিঙ্কন কি অবস্থা, কি হয়েছে, এত তাড়াহুড়া করে ডাকলা কেন? বলে যে দাদা আপনারা তাড়াতাড়ি রুমে আসেন, আমি পরে বলতেছি। তো দেন আমরা রুমে চলে যাই, ওদের যে রুমটা আছে ওটার ভিতরে যাই, লিঙ্কনও আমাদের সাথে সাথে আসে। তো আসার পরে বলা যে দাদা একটু সমস্যা হয়েছে, তো এটা হচ্ছে আপনারা এখন বাইরে যাইয়েন না, এটা বিপদে পড়বেন। আমি বললাম যে হ্যাঁ, তখন থেকেই তো বলতেছো সমস্যা হয়েছে, সমস্যাটা আসলে কি? তো বললো যে আমরা যখন দাদা ফরেস্টে কাজ করতে যাই, বাঁশ কাটতে যাই, তো তখন আমাদের এক বলে যে ওটা হচ্ছে আপনার দেবতা, ফরেস্টের দেবতা, নাম হচ্ছে লংত্রাই নামে এক দেবতা, প্রায়ই আর কি এইভাবে মানুষের উপর ভর করে। তো আমার উপরেও এরকম লংত্রাই ভর করেছিল। তো এটা করার কারণে যেটা হয়েছে যে আজ একজন ওঝা আসছে এবং সে আমার উপর থেকে এই লংত্রাইটা ছাড়াই নিবে। তো এই কারণে তারা শ্রাদ্ধ দিচ্ছে, বিভিন্ন ভাবে শ্রাদ্ধ দিচ্ছে। তো এই মুহূর্তে যদি আপনারা বাইরে যান, সেই লংত্রাই আমার বডি থেকে বের হয়ে তার জন্য আর একটা নতুন একটা বডি লাগবে। তো আপনি যদি এই অবস্থায় বের হয়ে যান, তাহলে দেখা যাবে যে ও আমাকে ছেড়ে আবার আপনাকে ধরছে, আপনার উপর ভর করছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো আমি যে ওকে জিজ্ঞেস করলাম যে আসলে তোমার যে এই ওঝা আসছে, এই ভদ্রলোক কোথায় তোমার ভূত ছাড়াচ্ছে বা কোথায় তোমার লংত্রাই ছাড়াচ্ছে? বললো যে দাদা এখান থেকে 3 কিলোমিটার দূরে একটা কি বলবো যে ঝর্ণা আছে, নাম হচ্ছে তৈলং ছড়া বা ঝর্ণা। তো ওখানটায় তারা শ্রাদ্ধ দিতে গেছে। তো কে কে গেছে? বললো যে আমার বাবা আর হচ্ছে ওই ওঝা গেছে। তাই বললাম তাহলে তো কোনো সমস্যা নাই। বলেছে না দাদা, সমস্যা আছে, এখন এটা আমাদের বাসার চারপাশে মোটামুটি আছে। তো কিছুক্ষণ পর আমি যেটা শুনি যে আমরা 3 জন ফ্রেন্ডই শুনি যে বাসার চারপাশে, মানে আমরা যে রুমটাতে আছি, লিঙ্কন সহ, ওই ছেলেটা সহ, ত্রিপুরা ছেলেটা সহ, তো রুমের চারপাশে বিড়বিড় করে একটা শব্দ হচ্ছে, মানে কেউ একটা মন্ত্র পড়তেছে। মানে এরকম যে মানে মন্ত্র পড়ার যেরকম বিড়বিড় করে শব্দ হয়, শব্দটা আসলে এরকম না, মানে বিড়বিড় করতেছে প্লাস হচ্ছে একটু কান্নার মতো শব্দ আসতেছে। তো আমি জিজ্ঞেস করলাম কি তোমার ওঝা কি চলে আসছে নাকি বাসায়? বলে যে না দাদা, এরা এখান থেকে 3 কিলোমিটার দূরে আছে এখনো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে এই শব্দটা কিসের? বলে যে ও টোটালি অস্বীকার করে বলে যে না দাদা, আমি এই ধরনের কোনো শব্দ শুনতে পারতেছি না। তো প্রায় এরকম অনেকক্ষণ চললো, প্রায় 5-10 মিনিট এরকম রুমের চারপাশেই শব্দটা ঘুরলো। তো আমরা বেশ ভয় নিয়ে বসে আছি লিঙ্কনের সাথে। আমাদের ভুল হয়েছিল যে লিঙ্কনের সাথে না বসে আমরা যদি অন্য রুমটায় বসতাম, তাহলে হয়তো বা এই ধরনের এক্সপিরিয়েন্সটা হতো না। তো দেন সেই ওঝা আসার পরে আমি বলি যে লিঙ্কনকে বলি আচ্ছা ঠিক আছে, তোমার কি এই লংথ্রাইটা চলে গেছে? বলে যে আচ্ছা ঠিক আছে, আমি ওঝার সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি। তো ওঝার সঙ্গে কথা বলে সে পজিটিভ অ্যান্স দেয়, এবং দেওয়ার পরে সে বলা যে আচ্ছা ঠিক আছে যে এটা চলে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি একটু ওঝার সঙ্গে কথা বলবো যে কিভাবে এটা দাঁড়াইলো। তো ওঝা আসে এবং আমাদের সামনে বসার পরে আমি বলি যে আচ্ছা, আমরা তো এরকম বেশ বনে বাদারে ঘুরি, তো আমাদের উপর এর ধরনের কোনো সমস্যা আছে কিনা একটু দেখবেন। বলে যে না দাদা, আপনারা তো বাইরে থেকে আসছেন, আপনাদের উপরে এই ধরনের কোনো সমস্যা হবে না। তো তারপরও বললো যে ঠিক আছে, আপনি যখন এরকম ভয় পাচ্ছেন, তো ঠিক আছে আসেন, আপনাকে একটু দেখি। তো সে তার 2 হাত দিয়ে আমার 2টা হাত ধরলো। ধরার পরে আমি খুব অবাক হয়ে দেখলাম যে তার রাইট হ্যান্ডটা, ডান হাতটা অনেক বেশি ঠান্ডা এবং লেফট হ্যান্ডটা বেশ গরম। মানে একই সঙ্গে টেম্পারেচারের ভ্যারিয়েশন একটা লোকের 2টা হাতে কিভাবে হইতে পারে, এটা আমার তখন মানে বুঝতে পারিনি, এখনো বুঝতে পারিনি। তো দেন ওই লোকটা বলে যে ঠিক আছে দাদা, আপনার যদি কোনো সমস্যা থাকে আমি কালকে সন্ধ্যায় আসবো, সন্ধ্যায় এসে আপনাকে একবার দেখবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি কালকে সন্ধ্যায় আসেন। তো পরের দিন সকালে আমরা বেশ মোটামুটি ভয় পাই এবং আমরা ওই গ্রামটা থেকে চলে আসি। তো এরপরে ওই লোকের সঙ্গে অথবা ওঝার সঙ্গে আমাদের কোনো আর দেখা হয়নি। তো এরা বলে যে এদের ওই গ্রামটা থেকে, তৈলংছড়া গ্রামটা থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে ফরেস্টের ভিতরে মহাদেব নামে একটা মন্দির আছে। তো সেই মন্দিরটা প্রায় 10-15 বছর আগে একজন পুরোহিত ছিল, বাট সে মারা যাওয়ার পরে ওই
মন্দিরটা এখন পর্যন্ত কেউ যায়নি, এবং ওই মন্দিরটা প্রায় মানে একটা মানে ধ্বংসপ্রাপ্ত একটা অবস্থায় আছে। তো তার কারণ হচ্ছে এটাই যে আসলে একই তো ওটা ফরেস্ট থেকে অনেক ভিতরে, তার উপর এখানে বেশ কিছু ওয়ার্ড ঘটনা ঘটে, অদ্ভুত ঘটনা ঘটে। তো এই কারণে আর কি ওরা ওই মন্দিরটায় কোনো পুরোহিত যেতে চায় না। আর এই ধরনের সমস্যা, লং ড্রাইভের সমস্যা তাদের গ্রামে প্রায় লেগে থাকে, এবং অনেকেই নাকি এইটার কারণে মারা গেছে। তো ধন্যবাদ রাসেল ভাই, এটা ছিল আমার। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো আমরা পড়ে ফেলতে চাই। আমাদেরকে SMS করেছেন সুমন, এবং তিনি বলছেন যে আমি আমার ওয়াইফ শিমুকে নিয়ে শুনছি, অনেক ভয় লাগছে। আমাদেরকে নাইম SMS করে বলছেন ভয় পাচ্ছি অনেক। আয়েশা ফারিবা আমাদের SMS করে বলেছেন মিরপুর থেকে আমি আমার ভাই একসাথে ভূত FM শুনছি, অনেক ভয় লাগছে। কামরুল আমাদের লিখেছেন যে আজ খুলনার জন্য গর্ব হচ্ছে, দিস ইজ সামথিং টু বি প্রাউড অফ, যে খুলনার এতগুলো ঘটনা আজকে একসাথে, এবং খুলনা থেকে 2জন পার্টিসিপেন্ট আমাদের এখানে এসেছেন। সো বুঝতেই পারছেন। আমাদেরকে মিলি SMS করেছেন আমাদেরকে এছাড়াও, এবং তিনি বলেন খুব ভালো লাগছে, অসাধারণ এক মজা পাচ্ছি। আমাদেরকে SMS করেছেন খুলনা থেকে, আচ্ছা আমাদেরকে SMS করেছেন খুলনা থেকে স্বপ্ন বিহীন নির্ঘুম মানুষ, ওকে। আমাদেরকে SMS করেছেন প্রিন্স কল্যাণপুর থেকে, আজকের ভূত FM তার কাছে অনেক বেশি ভালো লাগছে। ডোনা আমাদের SMS করে বলছেন যে কোন ধরনের ভূত আমি ভয় পাই। ভাই ভূত জিনিসটাই তো ভয়ের, এখনো দেখি না যদিও, কিন্তু জিনিসটাই অনেক ভয়ের। সো ভয় না পাওয়ার কোনো কারণ নেই, আর না দেখতে পাওয়াটা এটা আরো অনেক ভয়ের। এটা যেন না দেখেছেন কিন্তু ভয় পেয়েছেন তারা বুঝবেন। সুজোরা আমাদের লিখেছেন যে আমি আম্মুর সাথে শুনছি, ভালো লাগছে, আমার আম্মুর অনেক ঘটনা আছে শোনাতে চাই। অবশ্যই অবশ্যই আপনি আপনার ঘটনাগুলো আমাকে ইমেল করে দেন, এবং ডেফিনেটলি আপনারা স্টুডিওতে চলে আসুন এবং আপনাদের ঘটনাগুলো শুনে যান, কোনো সমস্যা নেই। যদি আপনাদের ঘটনা ভালো হয় তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে কল পাবেন। বৃষ্টি আমাদেরকে লিখেছেন আচ্ছা হ্যাপি বার্থডে টু ভূত FM। ও মাই গড, তাও একটা মানে উইশ পেলাম, তাই না? প্রান্ত আমাদের SMS করেছেন বরিশাল থেকে, থ্যাঙ্কস বৃষ্টি। এবং তিনি বলেছেন যে আজকে স্টোরি খুবই ভালো। আশিক সিলেট থেকে লিখেছেন খুব ভালো লাগছে, ভীষণ ভয় করছে, আমরা একটা ঘটনা ইমেল করব, কিন্তু কিভাবে করব প্লিজ। আচ্ছা এটা তো বহুবার বলা হয়েছে ভাইয়া, তারপরে আমি আবারও এই প্রোগ্রামের শেষে আরো একবার বলবো, অবশ্যই আপনি আমাদের সাথে থাকবেন। ফারহান আমাদের SMS করে বলেছেন যে রাসেল ভাই দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ ফ্যান্টাস্টিক অ্যান্ড আই এম এনজয়িং দ্য স্টোরিজ। ওকে, আমার যেটা মনে হয় যে আসলে মাসুমকে তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য থ্যাঙ্কস দিতে হবে, অ্যান্ড যে সমস্ত ঘটনা আপনারা পাঠাচ্ছেন সেজন্য আপনাদেরকেও থ্যাঙ্কস না দিয়ে কোনো উপায় নেই। আমরা আরো কিছু SMS এ যেতে চাই। আমাদেরকে SMS করেছেন সজীব চাঁপাইনবাবগঞ্জ থেকে, সাকিব আমাদের SMS করেছেন পুরোনা পল্টন থেকে, এছাড়া আমাদের SMS করেছেন তুর্য গুলশান 2 থেকে, আমাদেরকে জাভেদ SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও মামুন বরিশাল থেকে, তৃষা সিলেট থেকে আমাদের SMS করেছেন, এছাড়া SMS করেছেন আমাদের দেখতে পাচ্ছি মান্না, অনেকের SMS পড়তে পাচ্ছি না, শুরুতে নাম নেই তাই। টিনা চাকমা আমাদের SMS করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি জাভেদ, এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রূপম, এছাড়া আমাদের SMS করেছেন কিরণ সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের SMS করুন, এবং SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাবো আরেকটা ঘটনায়। আপনার নামটা একটু প্লিজ আরেকবার বলবেন। হ্যালো লিসেনার্স, আমি মুস্তাফিজ জুরাইন ঢাকা থেকে বলছি। আচ্ছা, আমার দ্বিতীয় যে জায়গাটি বলছি এটাও যশোরের আরেকটা হন্টেড প্লেস। সেই জায়গাটা বরদাকান্ত বলে যশোরে একজন জমিদার ছিলেন, রাজা ছিলেন আর কি। তো উনি মূলত হচ্ছে ওনার এরিয়াটা, জমিদার এরিয়াটা ছিল চাচরা, তারপর হচ্ছে রেলপাড়া, যেটা মানে এই টোটাল জোনটা তার একটা রাজত্বের অংশ ছিল। তো কথিত আছে যে উনি হচ্ছেন প্রচন্ড রকম আপনার কি বলে যে খুবই প্রজাদের উপর খুবই খুবই অত্যাচারী একজন জমিদার ছিলেন। তো উনি হচ্ছেন যে এতটা কিছু নিয়ম ছিল, অদ্ভুত কিছু নিয়ম। সেটা হচ্ছে যে ওই এলাকায় যদি কোনো কুমারী মেয়ে বিয়ে দিতে হতো তাহলে জমিদারের বাসায় একটা থাকতে হতো। তো প্রজারা মোটামুটি ওনার উপর যথেষ্ট রকম অসন্তুষ্ট ছিলেন। তো উনি হচ্ছেন যে ওনার যে বাড়িটা এবং ওনার একটা মন্দির আছে, এই মন্দিরটাকে যশোরে বলা হচ্ছে বরদাকান্তের মন্দির। তো এটা চাচরা এলাকায় অবস্থিত। তো এই ঘটনাটি ঘটেছিল হচ্ছে যে আমাকে যে বন্ধুটা বলেছে তার মায়ের সাথে। তো ওনারা ছোটবেলায়, ওনাদের বয়স যখন 6-7 বছর, তো ওনারা অনেক ভাই বোন মিলে একবার ঘুরতে গিয়েছেন, মানে মন্দিরের আশেপাশে ঘুরতে গিয়েছিলেন।
তো সব ভাই বোন মিলে যখন ঘুরতে গিয়েছেন, তো সভাপতি তারা একসাথে গিয়ে আপনার ওই মন্দিরটা দেখতে যায়, এবং মন্দিরটা দোতলা ছিল। তো এক পাশে তারা একটা সিঁড়ি দেখে হচ্ছে যে সেখানে দোতলা দিয়ে তারা উঠে রুমটাতে। তো আস্তে আস্তে যাওয়ার পরে রুমের দেখে যে একটা রুম, সেই রুমের ভিতর যখন তারা প্রবেশ করার পর তারা দেখে যে হুট করে একদম টোটাল রুমের দরজা সব বন্ধ হয়ে যায়, এবং এতটা ভয় পায়, টোটাল রুম পুরো অন্ধকার হয়ে যায় এবং ধোঁয়াটে হয়ে যায়। তো তারা এটা থেকে প্রচন্ড ভয় পায়। তো ভয় পাওয়ার পরে হচ্ছে যে ওনাদের সাথে হচ্ছে একটা ভাই ছিলেন, ওনার মানে আন্টির একটা ভাই ছিলেন। তো উনি পরহেজগার একজন মানুষ ছিলেন। তো উনি বলেন যে তোমরা সবাই আমার হাত পা বা আমার জামা কাপড় সব ধরো, আমি দোয়া পড়ি। তো উনি দোয়া পড়তে থাকেন। তো দোয়া পড়তে পড়তে হচ্ছে যে এক সময় দেখে যে একটা আলো এসেছে রুমে। আলো এসে হচ্ছে যে একটা দরজা দেখা যাচ্ছে। তো তাড়াহুড়ো করে সেই দরজাটি দিয়ে নেমে যায়, এবং হচ্ছে যে তারা ওঠার সময় যে সিঁড়িটি দিয়ে উঠেছিল, রাসেল ভাই তখন নামার সময় দেখা যায় আসলে সেই সিঁড়িটা অন্য একটা সিঁড়ি দিয়ে তারা নিচে নেমেছে। তো এটা একটা তার এক্সপিরিয়েন্স ছিল। আর এছাড়াও হচ্ছে যে ওই মন্দিরের আশেপাশে হচ্ছে যে অনেক সময় অনেকে থাকার চেষ্টা করেছে। আপনার হচ্ছে যে ওখানকার এলাকার কিছু গরিব মানুষ ছিল যারা হয়তো মূল শহরে থাকতে পারতো না, এই গ্রামের এইসব ফাঁকা প্লেসে ছোট করে ঘর করে থাকতো। তো তাদের অদ্ভুত কিছু এক্সপিরিয়েন্স আছে। তারা এমনও হয়েছে যে তারা রাতে যখন ঘুমাতে পারতো না, প্রচন্ড রকম দুঃস্বপ্ন দেখতো। কখনো কখনো মনে হতো যে টিনের উপর অনেক বড় বড় মানে ইটা মারলে যেরকম আওয়াজ হয়, প্রচন্ড রকম আওয়াজ হচ্ছে, রাতে ঘুম ভেঙে যেত। অথবা তারা চোখের সামনে খুব অস্বাভাবিক জিনিসপত্র দেখতে পেত। তো এইটা নিয়েও অনেক অনেক মানে ঘটনা আছে যশোরের এই বরদাকান্তের মন্দির নিয়ে। এখন মন্দিরটার একদমই ধ্বংসাবশেষ অবস্থান, মানে একদমই নাই মন্দিরটা। তো এইটা যশোরের আরেকটা হন্টেড প্লেস ছিল রাসেল ভাই। ধন্যবাদ। ওকে, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি শোভা আমাদের এসএমএস করেছেন আমাদের তন্ময় মিরপুর থেকে। এছাড়াও রোমান আমাদের এসএমএস করেছেন আমাদেরকে মৌসুমী বাড্ডা থেকে। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন বাবর, এসএমএস করেছেন জুয়েল, এসএমএস করেছেন সুমন, এসএমএস করেছেন আমাদেরকে তানভীর। অনেকেই আমাদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন ভোট এফএম-এ। তন্ময় মিরপুর থেকে আমাদের এসএমএস করেছেন, মিরপুর কাজীপাড়া থেকে, এবং তিনি বলছেন আজকে তিনি প্রথম শুনছেন, খুব ভয় লাগছে। আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি আয়েশা আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন কাজী নাসরুম, এছাড়াও এসএমএস করেছেন ইস্তি কলাবাগান থেকে, এবং তিনি বলছেন আজকের ব্যাকগ্রাউন্ড মিউজিক অসম। আমাদেরকে রিফাত এসএমএস করেছেন, তিনি বলছেন যে অনেক অনেক ভালো লাগছে। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন, নাম লেখেননি সুতরাং পড়তে পারলাম না, রেজা বরিশাল থেকে এসএমএস করেছেন। আমাদেরকে এছাড়াও বাপ্পি এসএমএস করেছেন শেরাফ, এছাড়াও এসএমএস করছেন আমাদেরকে শিহাদ, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি লিন্ডা, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ডক্টর জুবায়ের বার্থডে উইশ করেছেন, এবং তিনি বলেছেন যে কিপ আপ দ্য গুড ওয়ার্ক। তো আমরা ছোট ব্রেকে যাব, এবং ব্রেকের পরে আবার একটু পরেই ফিরে আসবো। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি জাইমা এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে ভূত এফএম তিনি অনেক বেশি পছন্দ করেন। আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাঙ্কস আপনাকে। ফয়সাল আমাদের এসএমএস করেছেন আমাদেরকে প্রিয়াঙ্কা এবং বাপ্পি সহ আরো অনেকটা। ছোট ব্রেকের পরে আমরা ফিরে আসবো। ইন দ্য মিন টাইম আপনারা এসএমএস করতে অবশ্যই ভুলবেন না। এসএমএস করার নিয়মটি আপনারা জানেন। তারপরে আরো একবার জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর ঘড়িতে সময় রাত 1:27 আরো একবার বলবো, সাউন্ডটা বাড়ান, রেডিও ফুর্তি বাজান, কারণ চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ফিরে আসছি জাস্ট ব্রেকের পরে। Hot FM haunted by Airtel. শুনছেন সব সময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 1:32। আমি রাসেল আছি সাথে, আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আমি এই মুহূর্তে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমাদের একজন লিসেনার আমাদের পাঠিয়েছেন। তিনি আনফরচুনেটলি আসতে পারেননি, সো তার ঘটনাটি আমি তার মতো করেই পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যেভাবে তিনি লিখেছেন সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি আজকে আমার শোনা কিছু ঘটনা শেয়ার করতে যাচ্ছি, ভালো লাগলে পড়ে শোনাবেন, কারণ স্টুডিওতে আসা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। আমি অনেকের কাছেই একটা কথা শুনেছি যে মানুষের মৃত্যুর ঠিক
অর্থাৎ ঠিক পর, অর্থাৎ আত্মা বের হয়ে যাওয়ার পর তার প্রিয়জনকে শেষবারের মতো দেখতে চায়। আমার ঘটনাটি এটি নিয়েই। প্রথম ঘটনাটি আমার বাবার সামনেই ঘটা। বাবারা তখন ফেনীতে থাকতো। বাবাদের পাশের বাসায় বন্দনা নামে একটা ছোট মেয়ে ছিল। বন্দনা তার মা দুজনেই মিলে বন্দনার নানার চোখের মণি। একদিন আমার বাবা, জ্যাঠা আর আমার দাদু বারান্দায় বসেছিল। তখন প্রায় সন্ধ্যা। হঠাৎ সবাই দেখলো বন্দনাদের জানালা দিয়ে কে যেন উঁকি দিচ্ছে, একদম ধবধবে সাদা কাপড় পরা একটা লোক। প্রথমে সবাই ভাবে চোর নাকি। আমার জ্যাঠা চিৎকার দেয়, কে? সাথে সাথে বিদ্যুৎ গতিতে লোকটা কোথাও চলে যায়। আমার জ্যাঠা ফলো করতে যায়, কিন্তু দূরান্ত পর্যন্ত কারো চিহ্ন পায় না। আমার দাদু বলে, আর যেও না, ও মানুষ না। একটু পরে খবর আসলো বন্দনার নানা মারা গেছেন। দ্বিতীয় ঘটনাটা আমার বাবার সাথে ঘটা। আমার বাবা বাড়ির সবার ছোট, তাই দাদু আর ঠাকুরমা বাবাকে খুব ভালোবাসতেন। আমরা তখন ফরিদপুরে থাকি আমার বাবার চাকরি সূত্রে। আমার দাদু আর ঠাকুমা ছিলেন নেত্রকোনা। তখন মোবাইল ফোন ছিল না। আমরা একটা কলোনিতে থাকতাম। পুরো কলোনিতে ফোন ছিল একটা জায়গায়। খুব দরকার ছাড়া কেউ ইউজ করতো না, আর বারবার লাইন কেটে যেত। একদিন বিকেলে আমার বাবা একদিন বাসার বারান্দায় দাঁড়িয়ে আছেন। তার মাথার ওপর কাপড় নাড়ার তার, সেটাতে কোনো কাপড় ছিল না। সেদিন ছিল গুমোটা আবহাওয়া, একটুও বাতাস নেই। প্রায় সন্ধ্যার দিকে বাবা হঠাৎ দেখলো তার তারটা, মাথার উপরে যে তারটা, সেই তারটা প্রচন্ড বেগে নড়ছে। বাবা অবাক হলেও সিরিয়াসলি নিলেন না ব্যাপারটা। হঠাৎ একজন সিকিউরিটি গার্ড দৌড়ে এসে বলল, আমাদের বাসার সামনে দিয়ে কে যেন একটা এত দ্রুত চলে গেল যে উনি দেখতেই গায়েব। বাবা আবারও অবাক হয়ে ভেতরে আসলো। প্রায় 1 ঘন্টা পরে বাবাকে খবর দেয়া হলো যে তার জন্য ফোন এসেছে। বাবা ফোন তুলেই শুনলো আমার দাদু আর নেই। তৃতীয় ঘটনা আমার বড় বোনের সাথে। ও মেডিকেলে পড়তো, থাকতো হোস্টেলে। তার এক নেপালি রুমমেট ছিল, পূজা নামে। তখনও মোবাইল ফোনের প্রচলন হয়নি। একদিন রাতে দিদিরা 4 জন রুমমেট মিলে পড়ছিল। তখন রাত প্রায় 2:30। হঠাৎ জানালার কাছে কে যেন ডেকে উঠল, পূজা। 4 জন রুমমেট এতে প্রচন্ড ভয় পেয়ে একে অন্যের হাত ধরে বসে পড়ল। আরো অবাক করা বিষয় হলো যে পূজা যে ভয়েসে মানে কথাটা শুনেছিল, সেই ভয়েসটা ছিল ঠিক তার বাবার মতো। ওই রাত গেল। পরদিন খবর এলো পূজার বাবা আগের দিন রাত 2:30 দিকে মারা গেছেন। রাসেল ভাই, এরকম ঘটনা অনেকের সাথে ঘটেছে শুনেছি, কিন্তু এর ব্যাখ্যা কোনোদিন পাইনি। যাই হোক, আজকের মতো এটুকুই। আমাদের কাছে আরো অনেক ঘটনা আছে, সময় পেলে পাঠাবো। থ্যাংক ইউ এভরিওয়ান। ঐশী লিখেছেন আমাদেরকে এই ইমেলটি। ঐশী, আপনাকে অনেক থ্যাঙ্কস এই ঘটনাটি পাঠানোর জন্য। আশা করছি নেক্সট টাইম আপনার ঘটনা আমরা পাবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, যিনি এসেছেন খুলনা থেকে। প্রথমেই তিনি ঘটনা শেয়ার করেছিলেন রাজু। আমরা তার কাছে আবারও ফিরে যাচ্ছি এবং শুনবো তার ঘটনা। এবার আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি আমার বাসার পাশ থেকে একদিন দৌড়ায় আমার বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ আমার পায়ের তলে কি মনে হলো যে কি একটা জিনিস আমার পায়ের তলে পড়ছে। আমি অনুভব করার পর আমি পড়ে যাই নিচে। পড়ে যাওয়ার পরে প্রচন্ড আকারে ব্যথা পাই। ব্যথা পাওয়ার পর আমি তেমন একটা কিছু মনে করি না যে কি নাকি পড়ে গেছি, ব্যথা পাইছি। তারপর আমি বাসায় চলে যাই। বাসায় চলে যাওয়ার পরে তার 2-1 দিন পর থেকে আমি অদ্ভুত কিছু জিনিস আমার সাথে হয়। আমি ঘুমায় আছি আমি খাটে। তারপর আমি দেখি যে গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়। দেখি আমি জানলার বাইরে আমার এক পা আর এক পা খাটে রয়েছে এরকম। তারপর আমি এরকম অনেক ভয় পাইতে থাকি। তারপর দেখি যে আমাদের বাসার জানলার পাশে আবার কয়েকটা নারকেল গাছ আছে। নারকেল গাছের ডালের পারে দেখি ছোট ছোট বাচ্চারা হাঁটাহাঁটি করে, আমার দেখে হাসে, আমার দিকে তাকায়। এরপর প্রচন্ড আকারে আমি ভয় পাই। ভয় পাওয়ার পর দেখি মাঝে মাঝে যে ছাদে আর কি আপনার আওয়াজ হচ্ছে বা আমার ঘরের ভিতর থেকে কি হাঁটাহাঁটি করতেছে। এই ভয় পেয়ে তারপর আমার বাসার সবাইকে জানায় আমি যে আমি এরকম ভয় পাচ্ছি। তারপর আমার বাসার লোকজন আমাকে আর কি হুজুর দেখায়। হুজুর দেখানোর পর তাবিজ দেওয়ার পরে অনেকটা ঠিক হয়। তারপরে আমি আমার ওই রুমে আর থাকি না, আমার বোনদের সাথে আমার বোনের রুমে থাকি।
এটাই ছিল আমার বলার। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা কিছু SMS এ চাপবো এবং আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি অনেক SMS চলে এসেছে। সবুজ গুলশান 2 থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে তিনি রাজশাহী থেকে শুনছেন এই মুহূর্তে। রিন্তু, শুভ্র, আরাফাত তারা সবাই বিনোদপুর রাজশাহী থেকে আমাদের SMS করেছেন। ভূত FM এর জন্মদিনের শুভেচ্ছা দিয়েছেন তারা। সিয়াম আমাদেরকে সাভার থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন। এছাড়াও আসমিনা খুলনা থেকে, এবং তিনি বলছেন যে আজকে ভয় করছে। আরাফাত নালাম আমাদের SMS করেছেন সাভার থেকে। এছাড়াও সৈকত মোহাম্মদপুর থেকে SMS করেছেন আমাদেরকে আতিক। এছাড়াও আমাদের SMS করেছেন সুজন মিরপুর থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও রাকিব SMS করেছেন আমাদেরকে। ফারহান কামালগঞ্জ থেকে আমাদেরকে। রিমন যশোর থেকে SMS করেছেন। ফারিহা খুলনা থেকে SMS করেছেন আমাদেরকে। সুমি SMS করেছেন কল্যাণপুর থেকে। তিনি এবং তার হাজবেন্ড প্রিন্স একসাথে ভূত FM শুনছেন, আমাদেরকে SMS করেছেন। দেখতে পাচ্ছি ইথিকা ভূত FM এর শুভেচ্ছা জানিয়ে। লালবাগের আচ্ছা নামটা লেখেননি সুতরাং পড়তে পারলাম না। আমাদেরকে ফারুক নাটোর থেকে SMS করেছেন, লিখেছেন অনেক ভয় লাগছে। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরো যে অনেকে উইশ করছে আর কি। তো আমি বলছি আমার ফুর্তি লিখেই তারপরে টাইপ করতে হবে আপনার নাম, অন্য কিছু না। মিশু আমাদের SMS করেছেন, তিনি বলছেন যে আমি আমার ওয়াইফ মিলিকে নিয়ে ভূত FM শুনছি। তানভীর বরিশাল থেকে SMS করেছেন। রানা আমাদের SMS করেছেন তিরোভা চিটাগং থেকে, এবং তিনি বলছেন যে আজকে তার কাছে খুব একটা ভয় লাগছে না। বাহ, চমৎকার, আপনি অনেক সাহসী বুঝতে পারছি। আশরাফুল যশোর থেকে আমাদের SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত FM, লিখুন। আমাদের SMS করেছেন বিনয়, SMS করেছেন রাব্বি, SMS করেছেন টিপু, SMS করেছেন আমাদেরকে। এছাড়াও মমিন সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি যেটা বলছিলাম যে খুলনা থেকে আরো একজন এসছেন এবং তিনিও অনেক কষ্ট করে এখানে এসছেন। আপনার নামটা একটু প্লিজ বলবেন। আমার নাম, আপনাকে আরেকটু এগিয়ে আসতে হবে। জি আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম শুভ। জি, আপনার ঘটনায় আমরা যাব, তবে তার আগে আমি বলি যে ভূত FM এ আজকে এসে আপনার কেমন লাগছে? ভাইয়া এটা ভাষায় প্রকাশ করার মতো না, কারণ আমরা অনেক আগে থেকে ভূত FM শুনি, শুরুর দিক থেকে ভূত FM শুনি। ভূত FM কে অনেক ভালোবাসি বলে, মাইক্রোফোনের আরেকটু কাছে আসতে হবে, আপনার কথা শোনা যাচ্ছে না। ভূত FM কে অনেক ভালোবাসি বলেই খুলনা থেকে এত দূর ছুটে আসছে। জি, আপনাকে অনেক 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 ধন্যবাদ এত কষ্ট করে। আমরা 3 জন কথা ছিল, তা আমাদের বড় ভাই বর্ষি উনি আসতে পারেন পরীক্ষার জন্য। বর্ষি ভাইকে অনেক মিস করতেছে। ওকে, সো হ্যাঁ, আমিও তাই জানতাম যে আপনারা 3 জন এসছেন আপনারা 2 জন, বাট আপনারা যে 2 জন এসছেন এটা অনেক বড় একটা ব্যাপার। সো আশা করছি যে এরপরে আপনাদের মাধ্যমে উৎসাহিত হয়ে আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন এবং ভূত FM সমস্ত লিসনাররা রয়েছেন খুলনা থেকে, তারা আসতে আর দ্বিধাবোধ করবেন না। যাই হোক, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আপনার জি ভাই, আমার ঘটনাটা ঘটে হচ্ছে এই বছরের জুনের 2 তারিখ দিকে। এটা ঘটে আমার আমুর এক বান্ধবীর সাথে। তিনি মারা যান ওই দিনকারে। তার আগে একটা বর্ণনা দিয়ে রাখি, আমার সেই আন্টিটা অনেক লম্বা এবং অনেক স্বাস্থ্যবান ছিলেন, উনি ডাক্তার ছিলেন। আর উনি অনেক ফরেজগার ব্যক্তি ছিলেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার কারণে ওনাকে কিছু জিন পছন্দ করতো, মানে জিন ওনার আসর ছিল ওনার গায়ে। তাই এটার কারণে ওনার শরীর বন্ধক দেওয়া ছিল। কাহিনীটাও ঘটে হচ্ছে উনি মারা যাওয়ার পর। উনি যখন মারা যায়, এটা হচ্ছে জুনের 2 তারিখে, মারা যাওয়ার পর উনাকে যখন গোসল করাতে যাওয়া হয়, গোসল করাতে নিয়ে যাওয়া হয়, 3টা মহিলা ওনাকে গোসল করায়। যারা গোসল করায় তার 3টা মহিলা ছিল, গোসল করায়। যখন গোসল করায়, গোসল প্রায় কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর ওনার যখন কাপড় পরানো হয়, তখন টের পায় যে ওনার মাঝে একটা তাবিজ রয়েছে। তা ওনারা মনে করে তাবিজটা তো আর রাখা ঠিক হবে না, এই মনে করে তারা তাবিজটা খুলে ফেলে। এই তাবিজটা খুলে ফেলানোর পরে যে জিনের আসর ছিল ওনার ওই মহিলাটার উপর, যে আমার আন্টির উপর, সে ওই যারা গোসল করাইছিল তাদেরকে 3 জনকেই মানে ওই জিনটা আক্রমণ করে। অনেক মানে হাওয়ার মাধ্যমে আক্রমণ করে, মানে কিছু দেখতে পাচ্ছিল না মহিলারা। 3 জনকে একসাথে আক্রমণ করার পরে ওনারা অনেক জোর চিৎকার দেয়, মানে সারা বাড়ি কাঁপায় ফেলায়। লোকজন ছিল, যেহেতু মরা বাড়ি, অনেক লোকজন ছিল, জোর দিয়ে চলে আসে, এসে দেখে যে 3টে মহিলার মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে। কিছুক্ষণ পর পানি টানি দেওয়া হয়, মুখে টুকে পানি টানি দেওয়ার পর ওই মহিলাটা কিছু বলতে পারতেছিল না, মানে এত ভয় পেয়েছিল, চোখ মুখ লাল হয়ে গেছে ভয়ে। ওনারা তো পরে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে, বলে যে আমরা যখন গোসল করানো শেষ হয় তখন দেখে একটা মাথায় একটা তাবিজ রয়েছে। তাবিজটা যখন খুলি তখনই এই সমস্যাটা দেখা যায়। হাওয়ার মাধ্যমে কিছু আমাদেরকে আক্রমণ করে। তখন ওই আমার আন্টির ছেলে বলে যে
যে আমার ঘাড়ে কেউ জেনেছিল, তা এটা আপনাদের বলতে মনে নাই যে এই তাবিজটা খোলা যাবে না, এটা বলে গেছে আমার, আপনাকে বলতে মনে ছিল না। তখন ওই কেউ আর বলছে ওই 3 জন বলছে আমি ভিডিও যাইতে পারবো না, আপনাদের কাহিনী আপনারাই বলেন, আপনারাই ঠিক করেন। তখন ওই আমার আন্টির পুতির বউ আর ওনার মেয়ে বলে ঠিক আছে আমার মাকে আমরাই ঠিক করবো। তখন তারা যে কাপড়ে কাপড়ে ভালো করে পড়ায়, কিন্তু তাদের কোনো আক্রমণ হয় না। এরপরে ভালোই ভালোই কবর হয়ে যায়, কোনো সমস্যা হয় না। এরপরে আর একটু ভয়াবহ কাহিনী ঘটে। উনি আন্টি মারা যাওয়ার সময় যে জামা কাপড় পরা ছিল এটা কেউ মানে ধুতে ভয় পাচ্ছিল, কেউ সাহস করতেছিল না ওই জামা কাপড় ঝাড়ার জন্য। তখন আমার মা ওই পাশেই থাকে, উনি বলছে আচ্ছা ঠিক আছে আমি কল চাপবো, আর যে আন্টিটা মারা গেছে তাদের একটা ভাড়াটিয়া ছিল, বলছে ঠিক আছে আমি ধোবো আর আপনি কল চাপবেন। তবে মা ওই কল চাপতেছে আর আন্টির ভাড়াটিয়া ধুচ্ছে। এমন সময় ওই আন্টির ভাড়াটিয়াটা বলে কি যে আপনি একটু দাঁড়ান, আমি একটু কাপড় চোপড়ে সাবান মাখা নিয়ে আসি। উনি যায় গোসলখানার ভিতরে যায় সাবান মাখাতে, হঠাৎ করেই দরজাটা আটকে যায়। আটকে যাওয়ার পরে উনি যে সাবান মাখাচ্ছিল সে দেখতে পারে যে বাথরুমের ভিতরে নাকি কিছু একটা আসছে। আসার পর উনি ওই যে সাবান মাখাচ্ছিল সে দেখে চিৎকার দেয়। চিৎকার করার পর সবাই দরজা চলে আসে, সে দরজাটা খোলে, দরজা আটকা ছিল দরজা ভেঙে খোলে, দেখে যে সাবান মাখাচ্ছিল সে মুমূর্ষু অবস্থা করে রয়েছে। কিছুক্ষণ পর ওনাকে নিয়ে আসা হয়, বাসায় নিয়ে আসা হয়, মানে ঘরে নিয়ে আসে চোখে মুখে পানি দেওয়া হয়। পানি দেওয়ার পর উনি কিছু বলতে পারছিল না ভয়তে। হুজুর নিয়ে আসা হলো, পাশে একটা মাদ্রাসা আছে বড়, বাগমারার পাশে একটা মাদ্রাসা আছে বড়, ওই হুজুরকে নিয়ে আসা হয়। হুজুর ফুটু দেয় মানে ঝাড়ায়, তা উনি কিছু বলতে পারছিল না ভয়ে। উনি একটা জিনিস খেলে বলছিল যে আন্টিরা মারা গেছে তিনি নাকি তাকে ডাকতেছে চুল বাঁধার জন্য। অনেক ভয় পায়, খালি একটা কথা খালি মুখ থেকে বলতেছিল, আর উনি মানে সেন্সলেস অন্যরকম হয়ে যাচ্ছিল। তখন ওই যে অসুস্থ হয়ে পড়ে তার একটা ছেলে ছিল, একমাত্র ছেলে, তাকে বলার পর সেও অনেক মানে কান্নাকাটি করা শুরু করে। আন্টির ছেলেটা বলে ঠিক আছে আমার মার জন্য যেহেতু এটা হয়েছে আমি এর ব্যয়ভার নিব। তখন হুজুর ডাকা হয়, হুজুর ডাকা হওয়ার পর 2 মাস ধরে ট্রিটমেন্ট করতে করতে এখন সে এখন সুস্থ হয়ে গেছে। এই ছিল আমার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং এর মাঝখানে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো পড়তে চাই। আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি যে আজকে অনেকে SMS করছেন। ডক্টর শাকের গুলশান থেকে আমাদের SMS করেছেন, কামরুল আমাদের চিটাগং থেকে SMS করেছেন, রিফাত আমাদের SMS করেছেন। তিনি এবং তার ওয়াইফ ফারিহা একসাথে ভূত FM শুনছেন। আমাদেরকে এছাড়াও SMS করেছেন শোভন খুলনা থেকে, SMS করেছেন আমাদেরকে মিলন, SMS করেছেন আমাদেরকে নাইম মুলাদি বরিশাল থেকে, এবং আমাদেরকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি মেধা SMS করেছেন আমাদেরকে, রিমন SMS করেছেন আমাদেরকে, সাব্বির SMS করেছেন, শিবলু SMS করেছেন আমাদেরকে, এছাড়াও বিনয় কর্মকার, এছাড়াও আমাদের SMS করেছেন বাবুল কক্সবাজার থেকে, SMS করেছেন আমাদেরকে কাব্য ভালুকা ময়মনসিং থেকে, শাওন আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে আল জামান খুলনা থেকে, SMS করেছেন আমাদেরকে অজিল, SMS করেছেন আমাদেরকে, এছাড়াও মোনা সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নম্বরে। আমরা ছোট্ট ব্রেক নিব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Hot FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। ঘড়িতে সময় রাত 1:50। বেশ কিছু SMS রয়েছে, সময় যদিও নাই, তবু আপনি কি একটা বলতে চান? আপনার নামটা একটু বলবেন প্লিজ আরেকবার। লিসেনার স্বাগতম, আমি মুস্তাফিজ। জি, আপনি একটা ইনফরমেশন দিতে যাচ্ছিলেন। আচ্ছা, ইনফরমেশনটা হচ্ছে এরকম যে যশোরের আরেকটা জায়গা, ওই পুকুরটার নাম হচ্ছে ভোলা টাঙ্কির পুকুর। আচ্ছা, তো পুকুরটা নামকরণ যেভাবে হয়েছিল এটাও একটা মানে খুব রিনোন একটা বিষয় ছিল। অনেক 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 বছর আগে যখন পুকুরটা কাটা হয়, মানে একদম শুরুর দিকে, তো ওই এলাকায় একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তো উনি সবার সুবিধার কথা চিন্তা করে এটা আপনার পুকুরটা কাটেন। এটা হচ্ছে জিলা স্কুলের পাশে পুকুরটা। তো এই পুকুরটা কাটার সময় বিশাল একটা পুকুর কাটা হয়েছে, কিন্তু পুকুরে কোনো পানি উঠছে না।
আলটিমেটলি একটা পর্যায়ে দেখা যায় কি যে অনেকে বলা বলি করে এটা বুদ্ধি দেয় সেটা বুদ্ধি দেয়, কিছুই হয় না। তো উনি হঠাৎ একদিন রাতে স্বপ্ন দেখেন যে একজন একদম গায়েবী একটা কণ্ঠ তাকে বলছে যে পাশের পাড়া একটা ছেলে আছে, এই ছেলেকে দিয়ে পুকুরের মাঝখানে একটা কোপ দাও, তাহলে পুকুরে পানি উঠবে। তো উনি প্রথমে খুব একটা কেয়ার করে নাই। তো দ্বিতীয় দিন একই স্বপ্ন দেখেন, তৃতীয় দিন তিনি একই স্বপ্ন দেখেন, তখন বিষয়টা আসলে একটু সিরিয়াস হন। তো উনি পাশে একটা হিন্দু পাড়া আছে, সে পাড়ায় গিয়ে উনি হচ্ছে যে সার্চ করেন যে আসলে এই ছেলেটাকে, ভোলা নামে একটা ছেলে আছে, তাকে সার্চ করেন। তো অনেক কষ্ট করে তাকে বের করেন। বের করার পরে তাকে বলা হয় যে এরকম আমি স্বপ্নে দেখেছি, তো সবার কথা চিন্তা করে তুমি যদি পুকুরে মাঝখানে একটা কোপ দাও তাহলে হয়তো পানি উঠবে। তো এটা যখন তার বাবা মা শুনে, অনেক দরিদ্র ছিল তারা, কিন্তু তারা শোনার পরে তারা রাজি হয়নি। না, আমার ছেলে যদি এরকম হয়, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, পুকুরে পানি চলে আসে, তখন কি হবে? তো আলটিমেটলি হচ্ছে যে একটা পর্যায়ে তাকে রাজি করানো হয় এবং এই আশ্বাস দেওয়া হয় যে তাকে আমরা দড়ি অথবা শিকল দিয়ে বেঁধে রাখবো, যদি পানি চলেও আসে তাকে আমরা যেন টেনে নিয়ে আসতে পারি। তো এই ছেলেটা পরে যায়, রাজি হয় এবং সে গিয়ে যখন পুকুরের মাঝখানে কোপ দেয় তখন প্রচন্ড রকম পানির ফ্লো চলে আসে এবং পুরো পুকুর পানিতে ভরে যায়। আর রাসেল ভাই আশেপাশের যারা দড়ি বা শিকল নিয়ে ওয়েট করছিল তাকে তুলে নেওয়ার জন্য, তারা দড়ি শিকল মানে তুলে ফেলে, কিন্তু আলটিমেটলি মানে ভোলা নামে সে ছেলেকে পায় না। তো এরপর থেকে ওই পুকুরটা ভোলা টাঙ্কির পুকুর বলে পরিচিত। আর আলটিমেটলি এখনো ওখানে অনেক ঘনবসতি, তবে সচরাচর পুকুরের মাঝখানে কেউ যায় না, প্রচুর গভীর একটা পুকুর, এবং সাধারণত পুজো পার্বণে পুকুর আশেপাশের লোকজন পুকুরটা ব্যবহার করে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার এই ঘটনাটির জন্য। আমি দেখতে পাচ্ছি রিজওয়ান আমাদের SMS করেছেন। আসলে আমি ওই থ্যাঙ্কস জানানোর ভাষা পাই না অনেকজনকেই, এবং